একটু ওয়েট সালমান ভাই, ভয়েসটা লো করা। জি বলেন এখন। বলতেছিলাম ভাইয়া একটু জুম করেন, মানে খুব ছোট দেখা যায়। আচ্ছা 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 একটু জুম হয়তো। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? দেখা যায় এখন? জি অল্প জি, একটু। এখন দেখা যায়। Okay. আচ্ছা, পেরেটস নামের যে বিজ্ঞানী আছে বা কোনো রিসার্চার আছে বা কারো সম্পর্কে কোনো একটা ব্যক্তি আছে যার রিসার্চে দেখা গেছে যে অ্যামিউজিয়া একটা একটা ডিসঅর্ডার। এই রিসার্চে অ্যামিউজিয়াকে ডিসঅর্ডার হিসেবে কনভিনসিং প্রুফ দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি বিশ্বাস করবেন এরকম কোনো প্রুফ দেওয়া আছে বা কনভিন্স করা হয়েছে তার রিসার্চের মাধ্যমে। হ্যাঁ, এটা আমরা দেখব। মানে সোজা কথা, বাংলা কথায়, তার রিসার্চের মাধ্যমে আমরা দেখব যে তার রিসার্চের মাধ্যমে প্রমাণ হয়েছে যে অ্যামিউজিয়া হচ্ছে ডিসঅর্ডার। তো এই পেরেটস এর রিসার্চ যখন এটা আপনি খুঁজবেন, হ্যাঁ, পেরেটস নামের ব্যক্তির রিসার্চ যখন আসবে ওই রিসার্চারের, তখন আমরা দেখব যে অ্যামিউজিয়া আসলেই কি ডিসঅর্ডার কিনা। যদি ডিসঅর্ডার হয় এবং কি কনভিনসিং প্রুফ থাকে, প্রমাণ প্রমাণ থাকে যে এই কারণে এই ফ্যাক্টর দায়ী ডিসঅর্ডার হওয়ার পেছনে, বা পেরেটস প্রমাণ করেছে যে অ্যামিউজিয়া হচ্ছে ডিসঅর্ডার, যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা বলবো ইয়েস, ট্রু, হ্যাঁ, সত্য। আর যদি দেখি যে অ্যামিউজিয়া ডিসঅর্ডার না, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি বলবো? মিথ্যা এটা। হ্যাঁ, তো তখন আমরা দেখবো যে লিখবো নো। আর যদি দেখি যে অ্যামিউজিয়া ইজ এ ডিসঅর্ডার, এই রিলেটেড কোনো তথ্য নাই, হ্যাঁ, ইনফরমেশন অ্যাবসেন্ট ওখানে, তাহলে আমরা কি বলবো? নট গিভেন দেব। এইটুকু। আচ্ছা, আর হচ্ছে এখানে কি আছে? কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং। আচ্ছা, সেন্টেন্স কমপ্লিশন আপনারা একটু এই জিনিসটা মনে রাখেন। রিসেন্ট এক্সামে ইভেন ইন লিসনিং টেস্ট আপনাদের মনে রাখতে হবে, আপনি যদি এমসিকিউ প্র্যাকটিস না করে যান, শুধু এমসিকিউ না, ডাবল এমসিকিউ, ট্রিপল এমসিকিউ, এগুলো যদি প্র্যাকটিস না করে যান, আপনি কিন্তু ধরা খাবেন। হ্যাঁ, ইভেন রিডিং টেস্টেও দেখেন যে পার্ট 3 কিন্তু এমসিকিউ দিয়ে শুরু হচ্ছে, 4-5টা এমসিকিউ থাকে। তো লিসেনিং এ যেটা আসতেছে, আহ, আমি লাস্ট কাপল অফ মান্থস ধরে দেখছি যে লিসনিং এ কিন্তু আমাদের থেকে শুরু হয়েছে, সেপ্টেম্বর থেকে আমি এক ট্রেন্ড দেখছি। সেটা হচ্ছে যে একটা মানে ওয়ান আনসারের কোনো এমসিকিউ আসে না। ধরেন আপনাকে 5টা অপশন দেওয়া থাকবে, 2টা আপনার আনসার রাইট আনসার হবে। হ্যাঁ, 2টা ডাবল আনসারের এমসিকিউ থাকে। আবার এই 3 তারিখের এক্সামে ট্রিপল আনসারের এমসিকিউ ছিল। হ্যাঁ, আমি একজন স্টুডেন্টের সাথে কথা বললাম, তো ওই ভাই বললেন যে ট্রিপল আনসারের এমসিকিউ ছিল। তো আপনাদের কিন্তু এগুলোর সাথে পরিচিত হতে হবে, এবং কি আপনারা যারা লিসনিং ও প্র্যাকটিস করেন, আপনারা কিন্তু বাসায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ইয়াতে সার্চ দিবেন যে ট্রিপল এমসিকিউ কোশ্চেন গুলো, হ্যাঁ, ফর ফর লিসনিং টেস্ট। তো এটার জন্য প্র্যাকটিস করবেন আপনারা। আমার এক বন্ধু লিসনিং এ বেশ ভালো ছিল, আমার সাথে পরীক্ষা দিয়েছিল, এবং কি সে লিসনিং এ 6 পেয়েছে। এখন রুমে সে ক্যামব্রিজে টেস্ট দিয়ে সে অলওয়েজ 7.5 বা 8 পাইতো, সে কিভাবে 6 পায় রিয়েল এক্সামে? এটার যৌক্তিকতা নাই। হ্যাঁ, তো তারপরে সে আমার কাছে শেয়ার করলো পরে যে আমাদের হচ্ছে ডাবল এমসিকিউ আসছিল 8টা। তো ডাবল এমসিকিউ ধরেন একটা কোশ্চেনে 2টা আনসার। হ্যাঁ, তো 2টা আনসার এইভাবে করে 8টা আসছিল। এই পেজে 8টা, মানে লিসনিং এর ক্ষেত্রে এই পেজে 8টা, আর এই পেজে 8টা। হ্যাঁ, মানে 4টা, এই পেজে 4টা, এই পেজে 4টা। তো প্রতিটা কোশ্চেনে তো 2টা করে আনসার। সেক্ষেত্রে তাহলে এই পেজে হচ্ছে 8 নাম্বার আপনার, আর এই পেজে হচ্ছে 8 মার্ক। তাহলে 8 আর 8 হচ্ছে 16 মার্ক এই ডাবল এমসিকিউ এ আসছে আমাদের। হ্যাঁ, তো সে হচ্ছে ডাবল এমসিকিউ এ মানে উইক ছিল, সে এমসিকিউ ধরতে পারতো না। মানে তার ন্যাচারাল একটা উইকনেস, এবং কি সে প্র্যাকটিসও হয়তো করে নাই সামহাও। তো সে দেখা গেল যে সে কিন্তু এমসিকিউ খারাপ করার কারণে সে 6 পাইছে লিসনিং এ। তো আপনারা একটু মনোযোগ দিবেন, কোশ্চেন প্যাটার্ন যখন যেরকম হবে আপনারও ইভলভ হতে হবে ওইভাবে। হ্যাঁ, তো আপনার স্কিল ওই জায়গাটাতে বাড়াতে হবে। দেখা যায় যে এখন গ্যাপও কিন্তু কম আসে। 3 তারিখের এক্সামে নাকি আপনার পার্ট 4-এ, নর্মালি আমরা যেটা দেখি লিসনিং এ, যে পার্ট 4-এ হচ্ছে 10টা গ্যাপ থাকে, সেখানে 5টা গ্যাপ ছিল। হুম, তো এই জিনিসগুলো আপনারা একটু মানে খেয়াল রাখবেন যে কোশ্চেন যেরকম হচ্ছে, আপনিও সামনে যখন এক্সাম দিবেন আপনার প্যাটার্নও কিন্তু ওই রকমই অনেকটা হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাদের মানে খেয়াল রাখতে হবে। তো রিডিং এর ক্ষেত্রে আমার যেটা বলার উদ্দেশ্য, এত কথা,
সেটা হচ্ছে যে রিডিং এর ক্ষেত্রে রিসেন্ট এক্সাম গুলোতে সেন্টেন্স কমপ্লিশন, তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসারিং এবং কি এমসিকিউ, এই তিনটা প্রচুর আসতেছে। হ্যাঁ, আপনারা যদি এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু গিয়ে পারবেন না। পরীক্ষার হলে কিন্তু এমনিতেই একটা নার্ভাসনেস কাজ করে এবং কি পরীক্ষার একটা এনভায়রনমেন্ট, এগুলো বিভিন্ন বিষয় থাকে। হ্যাঁ, তো আপনি যতই মাথা ঠান্ডা রাখেন, দেখা যাবে যে আপনার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকে, ভালো করতে পারবেন না। হ্যাঁ, তো আপনাদের এটাই আমার বলার উদ্দেশ্য যে আপনারা বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করে যাবেন। একদম ক্যামব্রিজের মতো কোশ্চেন কিন্তু এখন হচ্ছে না। হ্যাঁ, এবং কি এটা আপনার মেনে নিতে হবে। তো 3 তারিখের কোশ্চেন নাকি মোটামুটি সহজই ছিল, কিন্তু এটা তো আর সব সময় হবে না। তো আপনার পরীক্ষার দিন যেরকম কোশ্চেন হবে ওই রকমই আপনার কি একসেপ্ট করা লাগবে, কিছু বলার নাই। আপনি বলতে পারবেন না লাস্ট উইক এরকম আসছে, আমার কেন এরকম হলো। এই হলো ব্যাপার। আচ্ছা, তো সেন্টেন্স কমপ্লিশন খুবই কমন একটা কোশ্চেন টাইপ, এটা কিন্তু আসছে। হ্যাঁ, মানে রিসেন্টলি প্রায় প্রতিটা এক্সামেই দেখা যাচ্ছে এক উইক পর পর বা প্রতি উইকেই দেখা যাচ্ছে যে সেন্টেন্স কমপ্লিশন 3টা হলেও থাকে। হ্যাঁ, তো আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন। আর গ্যাপের ক্ষেত্রে থাকে নট মোর দেন 2 ওয়ার্ডস, বা ইভেন লিসনিং এর মাঝে মধ্যে থাকে নট মোর দেন 3 ওয়ার্ডস। হ্যাঁ, রিডিং এও থাকে অনেক সময়। আবার রিডিং এ হচ্ছে শর্ট কোশ্চেন থাকে, 3-4টা শর্ট কোশ্চেন দিয়ে দিল। তো এগুলো একটু প্র্যাকটিস করবেন বাসায় বেশি বেশি। যত প্র্যাকটিস করবেন দেখবেন আপনার কাছে সব সহজ মনে হচ্ছে। ওকে, তো আমরা ছিলাম হচ্ছে সেন্টেন্স কমপ্লিশনে। সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে আমরা যেটা নোট করব সেটা হচ্ছে যে সেন্টেন্স কমপ্লিশনে আমরা কিওয়ার্ডটা দাগাবো এবং কি কিওয়ার্ডটা দাগানোর পর পরবর্তীতে ওইটা হচ্ছে প্যাসেজে গিয়ে আমরা খুঁজবো। হ্যাঁ, দেখা যাবে মোটামুটি পাওয়া যায়, এইভাবেই পাওয়া যাবে। হ্যাঁ, তো টেন্স হওয়ার দরকার নাই যে আমরা সেন্টেন্সের আগের অংশটুকু ইয়া করে কিভাবে পাবো। এই, আচ্ছা দেখেন, দ্য রিজন ওয়াই সাম পিপল আর বর্ন উইথ অ্যামিউজিয়া ইজ, এখানে কিন্তু বলে দিচ্ছে যে আপনার কি খুঁজতে হবে, রিজন খুঁজতে হবে। হ্যাঁ, তো যখনই কোনো কজ বা রিজন এগুলো পাবেন, কিসের রিজন, যে মানুষ, কেন কিছু মানুষ আর বর্ন উইথ অ্যামিউজিয়া, কেন মানুষ কিছু আপনার মিউজিক ডেফনেস নিয়ে জন্মায়। জন্ম থেকে তাদের হচ্ছে মিউজিকের প্রতি একটা সমস্যা, তারা মিউজিকের টোন বা সুর, আহ, তারপর ফ্রিকোয়েন্সি, মিউজিকটা কত জোরে বাজতেছে, হ্যাঁ, এগুলো তারা খুব একটা ভালো ধরতে পারে না, ক্যাচ করতে পারে না। হ্যাঁ, তো এই সমস্যাটা তাদের আছে জন্ম থেকে। আচ্ছা, তো এই সমস্যার যে কি কারণে হয় এই জিনিস নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, এমন লাইন আমরা যখন পাবো তখনই হচ্ছে কমপ্লিশনে চলে আসবো, এখানে চলে আসবো মেলানোর জন্য। হ্যাঁ, আর নর্মালি সেন্টেন্স কমপ্লিশন গুলো নর্মালি দেখা যায় যে আপনার সিকোয়েন্সিয়ালি আসে, আবার সিকোয়েন্সিয়ালি নাও আসতে পারে, এটার আসলে গ্যারান্টি নেই। হ্যাঁ, তো আপনার বোথ ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে। ওকে, তো আমরা তাহলে 3টা জিনিস পাইলাম। প্রথম হচ্ছে ওই পাশে ফার্স্ট প্যাসেজের একটা কোশ্চেন ছিল এমসিকিউ, তারপরে পেয়েছি পেরেটস এর রিসার্চে দেখা যাবে যে অ্যামিউজিয়া নিয়ে কনভিন্সিং কিছু প্রুফ আছে, যে অ্যামিউজিয়া একটা ডিসঅর্ডার, এটা সে প্রুফ করেছে এরকম কিছু। যদি সে প্রুফ করতে না পারে তাহলে আমরা বুঝবো এটা ফলস বা নো। হ্যাঁ, আর যদি তথ্যই না থাকে নট গিভেন। আর এখানে কিছু মানুষ কেন জন্ম থেকে হচ্ছে আপনার ডেফনেস নিয়ে বা সমস্যা নিয়ে মিউজিকের প্রতি কানে শুনে না, বা মিউজিক খুব একটা ভালো শুনতে পায় না, এটা কেন হয়, এইটার রিজন নিয়ে আলোচনা আছে, ওইখানে হচ্ছে আমরা পাবো এটার আনসার। এই তো, চলেন শুরু করি তাহলে। এখানে কি বলছিল যে রাইটার কি বলছে ইউএস পিপল সম্পর্কে, যাদের নাকি অ্যামিউজিয়া আছে বা কানে শুনতে টোন ডেফনেস আছে আর কি। হ্যাঁ, মিউজিকের প্রতি সমস্যা আছে। ফার্স্ট প্যারাগ্রাফে কি বলা হয়েছে এটা আমরা মেলাবো। ফার্স্ট প্যারাগ্রাফটা একটু পড়ি, সারাংশ করি, তারপর মেলাবো। হ্যাঁ, ওকে, The music has long been considered uniquely human concept. আচ্ছা, এটা একটা টপিক সেন্টেন্স দিছে যে মিউজিকটা আসলে হচ্ছে মানুষের জীবনে একটা হিউম্যান কনসেপ্ট হিসেবে, ইউনিক হিউম্যান কনসেপ্ট হিসেবে আছে। ইনফ্যাক্ট মোস্ট সাইকোলজিস্টস এগ্রি দ্যাট মিউজিক ইজ এ ইউনিভার্সাল হিউম্যান ইনস্টিংক্ট। তাদের একটা সহজাত একটা মানুষের প্রবৃত্তি। হ্যাঁ, মিউজিক ছোটবেলা থেকে মানুষ অনেকে মিউজিক শুনতে শুনতে বড় হয়, একটা অভ্যস্ততা তৈরি হয়। Like any ability, however, there is great variation in people's musical competence. তাহলে কি, যে কোনো আপনার যে এবিলিটি আছে
ঠিক ওই অ্যাবিলিটির মতো মিউজিক শোনাটাও একটা অ্যাবিলিটি, হ্যাঁ। এবং কি এটার কিছু ভ্যারিয়েশন থাকে, কিছু মানুষ ভালো শুনতে পায়, কিছু মানুষ কম শুনতে পায়, এরকম থাকে। For every brilliant pianist in the world, there are several people we refer to as tone deaf. তাহলে কি যারা পিয়ানিস্ট আছে, ওয়ার্ল্ডের যত বড় বড় পিয়ানিস্ট আছে, হ্যাঁ, ব্রিলিয়ান্ট পিয়ানিস্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে তাদের অনেকে আছে টোন ডিফ, তারা সুর খুব একটা ভালো শুনতে পায় না, হ্যাঁ। It is not simply that people with tone deafness or amusia are unable to sing in tune. তাহলে কি এটা কিন্তু সিম্পলি এরকম বলা যায় না যে যাদের হচ্ছে অ্যামিউজিয়া আছে, টোন ডেফনেস আছে, হ্যাঁ, তারা হচ্ছে গান গাইতে পারে না নিজেরা, এমন না। কিন্তু তারা যখন অন্য মানুষ গান গায় তখন ভালো শুনতে পায় না, হ্যাঁ, বা তাদের ওই টোন গুলা ভালো ক্যাচ করতে পারে না। এটাই হচ্ছে অ্যামিউজিয়া। তো অ্যামিউজিয়া যাদের সমস্যা আছে, এই অ্যামিউজিয়া পেশেন্ট বা টোন ডেফনেস যাদের আছে, তাদের হচ্ছে কি হয় যে তারা নিজেরা গান গাইতে পারে, কিন্তু অন্য কেউ গান গাইলে দেখা যাবে যে খুব ভালো শুনতে পায় না। দে আর অলসো আনএবল টু ডিসক্রিমিনেট বিটুইন টোনস অর রিকগনাইজ ফ্যামিলিয়ার মেলোডিজ। ধরেন আপনি আহ ধরেন আপনার এক ভাই আছে, হ্যাঁ, সে হচ্ছে অ্যামিউজিয়া পেশেন্ট, অ্যামিউজিয়ার সমস্যা আছে। সেক্ষেত্রে আহ দেখা যায় যে তার, আপনি তো সামনে থেকে দেখতে পাবেন যে তার কি সমস্যাটা হচ্ছে বা আসলে তার কোন জায়গায় সমস্যা। তখন দেখবেন যে তারা হচ্ছে আনএবল টু ডিসক্রিমিনেট বিটুইন টোনস। তারা দুইটা টোন যদি বাজানো হয়, দুইটা গান যদি বাজানো হয়, হ্যাঁ, দুই সুরের গান বাজানো হয়, দেখা যাবে যে তারা আলাদা করতে পারছে না যে আসলে এটা কোন সুরের ওইটা কোন সুরের, তাদের কাছে অনেকটা একই মনে হবে। তারা ডিসক্রিমিনেট বা আপনার আলাদা করতে পারে না, হ্যাঁ, পৃথক করতে পারে না জিনিসটাকে। আচ্ছা, তারপরে ফ্যামিলিয়ার যেসব সুর আছে, হ্যাঁ, তারা প্রতিদিন শুনে বা আগে শুনেছে, এরকম ফ্যামিলিয়ার টোন গুলো বা মেলোডি গুলো তারা খুব একটা চিনতে পারে না, বুঝতে পারলেন? এই হচ্ছে ব্যাপার ওদের ক্ষেত্রে। such a disorder can occur after some sort of brain damage. তাদের ব্রেন ড্যামেজ হতে পারে, এটার কারণেও তাদের কিন্তু এই সমস্যাটা, ডিসঅর্ডারটা হতে পারে। এবং কি বলেছে কি যে, but recently research has undertaken in an attempt to discover the cause of congenital amusia. এটা দেখেন কজ বলছে, হ্যাঁ। তাহলে অ্যামিউজিয়াটার কজ এখানে দেখেছে, হ্যাঁ। আচ্ছা, এটা নিয়ে রিসার্চ হচ্ছে, রিসার্চ চলতেছে। আচ্ছা, when people are born with a condition, তাহলে কি কনজেনিটাল হচ্ছে জন্মগত ভাবে কোনো কিছু যদি পেয়ে আসে কেউ, হ্যাঁ? তো কনজেনিটাল প্রবলেম হচ্ছে জন্মগত বা জন্ম থেকে যে প্রবলেমটা থাকে। তো কনজেনিটাল অ্যানিউজিয়া হচ্ছে জন্মের পর থেকেই কোনো একটা বাচ্চা দেখলেন যে মিউজিকের প্রতি তেমন রেসপন্ড করে না, বা তারা খুব একটা বুঝতে পারে না মিউজিকের আওয়াজ, হ্যাঁ, এরকম, which is not associated with any brain damage, hearing problems or lack of exposure to music. তাহলে কি জন্ম থেকেই যাদের সমস্যা আছে তাদের কিন্তু আসলে আপনি কোনো দায় দিতে পারবেন না যে তারা হয়তো খুব একটা মিউজিক শুনে নাই বা ছোটবেলা থেকে কম মিউজিক শুনছে, এই কারণে তাদের এই মিউজিক শোনার প্রতি একটা অভ্যস্ততা তৈরি হয়নি বা সমস্যা তৈরি হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু আপনি দায় দিতে পারবেন না, তারা জন্ম থেকে এরকম কনজেনিটাল প্রবলেম এটা তাদের, হ্যাঁ। আচ্ছা, এটাই বলেছে। আচ্ছা, তো আমার একটা কিন্তু ইয়া ছিল যে সেন্টেন্স কমপ্লিশনে কি ছিল যে দ্য রিজন ওয়াই সাম পিপল আর বর্ন উইথ অ্যামিউজিয়া। তাহলে কি যে কিছু মানুষ যে জন্ম থেকেই আপনার জন্ম থেকে যে অ্যামিউজিয়া নিয়ে জন্মায়, হ্যাঁ, বা কানের মানে মিউজিকের প্রতি ডেফনেস নিয়ে বা খুব একটা ভালো শুনে না মিউজিক, এটা নিয়ে জন্মায়, এটার রিজন কি, এটা নিয়ে কি আলোচনা করতেছিলাম এখানে আমার প্রথম প্যারাগ্রাফে। লাস্টে কি বলতেছিল, কি কজ, হ্যাঁ, কি কি কজের কারণে অ্যামিউজিয়া হতে পারে, এই যে কজ কিন্তু বলছে যে কনজেনিটাল, জন্ম থেকে যে আপনার অ্যামিউজিয়ানে ইয়া হয়, জন্মায়, হ্যাঁ। তো তাদের কজ কি কি, হ্যাঁ, কজ গুলো কিন্তু অ্যাসোসিয়েটেড না যে ব্রেন ড্যামেজ হওয়ার কারণে তাদের সমস্যা হয়েছে বা ইয়া হেলথ প্রবলেমের কারণে বা অন্য সমস্যার কারণে, হ্যাঁ। তাদের মেইন কজ হচ্ছে এটা নিয়েই আপনার রিসার্চ চলতেছে, হ্যাঁ। তো এই বিষয়টা নিয়ে রিসার্চ চলতেছে। আচ্ছা, চলেন যাই ওই জায়গায় কি বলছে কজ নিয়ে কথাবার্তা। দ্য রিজন ওয়াই সাম পিপল আর বর্ন উইথ অ্যামিউজিয়া ইজ কি, অপশনগুলো দেখি।
An inability to hear when spoken language rises and falls. আচ্ছা, স্পোকেন ল্যাঙ্গুয়েজ আপনার কোন একটা জোরে বলা হয় এবং কি আস্তে কোন একটা সুর করা হয়, এটা নিয়ে কিন্তু কথা না। কনসিডার টু বি ডিজাইরেবল, হ্যাঁ, এটা পছন্দনীয় বা ভালো বা খারাপ এই রিলেটেড কথাও নাই। আচ্ছা, an ability to follow the beat of music, তাহলে কি এটা কি কোনো কারণ যে জন্ম থেকে তারা কেন মিউজিয়ামে জন্মাইছে, এটা কি কারণ? না, তাদের তো এটা কারণ। তাহলে কি রিজনটা হচ্ছে নট এ প্রবলেম, এরকম কিছুও না। তারপরে কি নট ইয়েট ওয়েল আন্ডারস্টুড। আচ্ছা দেখেন, এই জিনিসটা কিন্তু আমার মিলতেছে। কেন? কারণ হচ্ছে এখানে বলছে যে এটা নিয়ে রিসার্চ চলতেছে এখনো, এবং কি এটার কারণ এখনো জানা যায় নাই। এই যে দেখেন, এখান থেকে যদি আপনি পড়েন, আচ্ছা, such a disorder can occur after some sort of brain damage, but recently research has been undertaken in an attempt to discover the cause of congenital amnesia. তাহলে কি ব্রেন ড্যামেজের কারণে হতে পারে, কিন্তু পরক্ষণে আবার বলছে যে এখন আবার রিসার্চ হচ্ছে যে কনজেনিটাল জন্মগত অ্যামনেসিয়া কি জন্য হচ্ছে। হ্যাঁ, এটা তো ব্রেন ড্যামেজের কারণে হয় নাই, কারণ জন্মের সময়, জন্মের পরে না কোনো ইনসিডেন্টের কারণে বা অন্য কোনো সমস্যার কারণে আপনার ব্রেন ড্যামেজ হতে পারে, বা এই যে এই সমস্যাগুলো হতে পারে, হিয়ারিং প্রবলেম হতে পারে, হ্যাঁ, বা ল্যাক অফ রেসপন্স টু এক্সপোজার টু মিউজিক, এটা হতে পারে। কিন্তু জন্ম থেকেই যাদের ডেফনেস, এটা নিয়ে কিন্তু কোনো কারণ এখনো তারা পায় নাই, which is not associated, এই সমস্যাগুলোর সাথে অ্যাসোসিয়েটেড না। তাহলে কি কারণ এই জন্মগত অ্যামিউজিয়ার, এটা এখনো রিসার্চ চলতেছে, হ্যাঁ, এটা নিয়ে এখনো ফাইনাল কোনো ডিসিশন আসে নাই, জানা যায়নি। তাহলে কি আমাদের এই যে দেখেন, নট ইয়েট ওয়েল আন্ডারস্টুড, এখনো ভালোভাবে ভালোভাবে বোঝা যায়নি, হ্যাঁ, বা এখনো রিসার্চ চলছে। কোনো কিছু যখন আপনি বুঝবেন না বা এখনো তথ্য পাওয়া যায়নি, ওইটা নিয়েই তো রিসার্চ হয়, হ্যাঁ। তো এই জন্য আমার কিন্তু এইটা মিলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার এটা শেষ, 36 নাম্বার শেষ, আমি আনসার পেয়ে গেলাম। আর প্রথম প্যারাগ্রাফে আমার কি বলেছিল এখানে, যে হোয়াট ডাজ দ্য রাইটার টেল আস অ্যাবাউট পিপল উইথ টোন ডেফনেস, অ্যামিউজিয়া পেশেন্টদের নিয়ে রাইটার কি বলেছিল, হ্যাঁ, প্রথম প্যারাগ্রাফে। চলেন অপশনগুলো একটু দেখি আমরা। অপশনগুলো বলেছে যে দে ইউজুয়ালি হ্যাভ আ হিয়ারিং প্রবলেমস, তাহলে কি তাদের হিয়ারিং প্রবলেম থাকে, তাদের তো হিয়ারিং প্রবলেম থাকে বা কিছু থাকে এরকম বলে নাই, বলছে যে তারা শুধু মিউজিকের প্রতি খুব একটা রেসপন্ড করে না। সাম পিপল ক্যান প্লে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভেরি ওয়েল, কিছু মানুষ, তাদের মধ্যে কিছু মানুষ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভালো প্লে করতে পারে, এই রিলেটেড তথ্য কিন্তু প্রথম প্যারাগ্রাফে নাই। সাম মে বি এবল টু সিং ওয়েল নোন মেলোডিজ, সুরেলা গান গাইতে পারে, বা আপনার যেগুলা বিখ্যাত গান আছে, ওয়েল নোন আছে, এই সুর তারা গাইতে পারে, এরকম কিছুও কিন্তু বলে নাই। দে হ্যাভ সেভারাল ইনএবিলিটিস ইন রিগার্ড টু মিউজিক, তাহলে কি মিউজিক রিলেটেড তাদের কিছু ইনএবিলিটি আছে, সব মিউজিক তারা ধরতে পারে না, তারা সব টোন ধরতে পারে না, সব মেলোডি ধরতে পারে না, এই রিলেটেড কথাবার্তা কিন্তু আমরা এখানে পড়ছি না, যে তারা এই যে ডিসক্রিমিনেট করতে পারে না বিভিন্ন টোন, হ্যাঁ, ফ্যামিলিয়ার মেলোডি, এগুলাকে তারা আলাদা করতে পারে না, তাদের কাছে সবই এক মনে হয়। হ্যাঁ, সব গান কি এক? এক না তো, কিন্তু তাদের কাছে এক মনে হয়, ডিসক্রিমিনেট করতে পারে না তারা। হ্যাঁ, তো এই জিনিসটাই হচ্ছে আপনার অপশন, যে দে হ্যাভ সেভারাল ইনএবিলিটিস, তাদের কিছু সমস্যা আছে, হ্যাঁ, ইন রিগার্ড টু মিউজিক, মিউজিকের প্রতি তাদের কিছু সমস্যা আছে, মিউজিক বুঝতে পারা বা মিউজিক আপনার শুনে কোন সুরে গাচ্ছে, কোন ইয়াতে গাচ্ছে, হ্যাঁ, এগুলো বুঝতে পারে না তারা, তাদের ইনএবিলিটি গুলো হচ্ছে এইখানে। তো এটা কিন্তু আমার আনসার, আর কোনোটা কিন্তু মিলে না। তো এটা মিলে যাচ্ছে দেখেন। আচ্ছা, তারপর বলেছে যে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। আচ্ছা দেখেন, তাহলে প্রথম প্যারাগ্রাফ থেকে একটা আনসার পেলাম আমরা, পুরো প্যারাগ্রাফ পড়লেই কিন্তু আমরা আনসার পেয়ে যাই। একটা কি বোঝাচ্ছে পুরো প্যারাগ্রাফটাতে, মেইন ওয়ার্ড গুলো যদি আমরা একটু মার্কিং করি তাহলে বোঝা যায় যে এই প্যারাগ্রাফটিতে এটা বুঝিয়েছে। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফে কি বলছে রাইটার, এইটা আমরা দেখবো যে রাইটার কি করছে সেকেন্ড প্যারাগ্রাফে। সে কি কোনো কিছু নিয়ে ব্যাখ্যা করছে, নাকি কোনো কিছু ক্রিটিসাইজ করছে, হ্যাঁ, নাকি কোনো কিছু বলছে, কোনো কিছু তুলনা করছে, এটা আমরা দেখবো। হ্যাঁ, কি করছে সে, রাইটার কি করছে, এটা আমরা দেখবো সেকেন্ড প্যারাগ্রাফে। আর আমার এখানে দ্বিতীয়, যেহেতু প্রথমটা শেষ,
সেন্টেন্স কমপ্লিশন। দ্বিতীয় সেন্টেন্স কমপ্লিশনে যাই। ওয়ান অফ দ্য ডিফিকাল্টিজ অ্যামিউজিয়া এক্সপিরিয়েন্স ইজ, তাহলে কি যে অ্যামিউজিয়া পেশেন্টদের বিভিন্ন ধরনের ডিফিকাল্টি থাকে, তাদের বিভিন্ন সমস্যা থাকে, কিন্তু তাদের মধ্যে অন্যতম একটা কি, তারা কি এক্সপিরিয়েন্স করে এটা আমরা দেখবো। হ্যাঁ, এটার সাথে মেলাবো আমরা। তাহলে তাদের ডিফিকাল্টিজ এটা মার্ক করেন। ডিফিকাল্টিজ যখন পাবো তখনই আমরা দেখবো। ডিফিকাল্টিজ বা প্রবলেম বা ইস্যুস, হ্যাঁ, সিমিলার ওয়ার্ড থাকতে পারে আপনার সিনোনিমাস ওয়ার্ড। তো ইস্যুস থাকলে তখন কিন্তু ডিফিকাল্টিজ সেমই প্রায়। হ্যাঁ, তো এটা আপনার কিন্তু বুঝতে হবে যে এখানে আমার আনসার আছে। আচ্ছা, চলেন যাই। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার কি করছে এটাও দেখবো আমরা, আর ওইখানে দেখবো ডিফিকাল্টিজ। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফ হচ্ছে এই পর্যন্ত। হ্যাঁ, এখানে একটা গ্যাপ হবে এই পর্যন্ত, এইটুক, এটা 2, এটা হচ্ছে 3। ওকে, অ্যাকর্ডিং টু দ্য রিসার্চ অফ ডক্টর ইজাবেলি পেরেটস, হ্যাঁ, এই মহিলা মেবি ইজাবেলি পেরেটস, তো উনি একটা রিসার্চ করেছেন ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়ালের উনি, এটা দরকার নাই আমার। অ্যামিউজিয়া, এই রিসার্চ অনুসারে বলা হয়েছে যে অ্যামিউজিয়া ইজ মোর কমপ্লিকেটেড দেন দ্য অ্যাবিলিটি টু ডিস্টিংগুইশ পিচেস। তাহলে কি বিভিন্ন যে আপনার টোন বা মেলোডি, সুর ধরা এবং সুরের মাত্রা চেক করা, ধরেন আমি যে একটা কথা চিল্লায় বললাম, এটার পিচ বা এটার যে মাত্রা কথা বলার, এবং কি আমি কোন একটা কথা শান্তভাবে আহ আপনার খুব আরামসে বা ভালোভাবে বললাম, হ্যাঁ, এটা কিন্তু আমি একভাবে বলতেছি না। এই দুইটার সুর আলাদা বা আপনার পিচটা আলাদা, কথার মাত্রাটা আলাদা। তো এই পিচ গুলো তারা ডিস্টিংগুইশ করতে পারে না, হ্যাঁ, ডিফারেন্সিয়েট করতে পারে না, আলাদা করতে পারে না তারা। তাদের এটা নিয়ে কমপ্লিশন হয়। আচ্ছা, তো এই বলছে যে, এই মহিলা বলছে, পেরেন্টস বলছে রিসার্চের মাধ্যমে যে অ্যামিউজিয়াটা এটাই না শুধু, এটার চেয়েও কমপ্লিকেটেড কিছু, আরো জটিল বিষয়টা। হ্যাঁ, তারা যে শুধু টোন ধরতে পারে না বা আহ দুইটা টোনের মধ্যে আলাদা করতে পারে না, পৃথক করতে পারে না, এই বিষয়টাই না, এর চেয়েও আরো জটিল বিষয় এটা, অ্যামিউজিয়া। আচ্ছা, তারপর কি বলেছে যে an amusia, a person who has the condition of amusia can distinguish between two pitches that are far apart but cannot tell the difference between intervals smaller than a half step on the Western diatonic scale. তাহলে কি বলছে যে তারা হচ্ছে কোনো একটা দুইটা পিচকে আপনার ধরেন দুইটা বক্তব্য, এই দুইটা ইয়াকে পিচকে তারা ডিস্টিংগুইশ করতে পারে। হ্যাঁ, তো নর্মালি তারা ডিস্টিংগুইশ করতে পারে দ্যাট আর ফার অ্যাপার্ট। হ্যাঁ, আপনি ধরেন যে দুই জায়গায় দুইটা পিচ দেওয়া হইলো, বা হচ্ছে অনেকক্ষণ পরে একটা কথা বলা হইলো, এখন একটা কথা বলা হইলো, অনেকক্ষণ পরে আবার আরেকটা কথা বলা হইলো, এটা তারা ধরতে পারে। বাট cannot tell the difference between intervals smaller than half a step on the chart. কিন্তু যদি ইন্টারভালটা কম হয়ে যায়, ধরেন আমি এমিউজিয়া পেশেন্টকে বললাম, একটা গান শোনালাম, সে এখন মোটামুটি ধরতে পারতেছে, এবং কি আধা ঘন্টা পরে আরেকটা গান শোনালাম, সে ধরতে পারতেছে। কিন্তু এই ইন্টারভালটা, দুইটা গানের মাঝখানে ইন্টারভালটা যদি আমি 2 মিনিট করে দেই, যে এখন গান শোনাইলাম, 1 লাইন বললাম বা 2 লাইন গান শোনাইছি, 2 মিনিট পর আরেকটা গান শোনাচ্ছি, তাহলে সে কিন্তু ভালো ধরতে পারবে না। হ্যাঁ, তো কি, কতটুকু দূরত্ব, মানে ইন্টারভাল বলছে স্মলার দেন হাফ স্টেপ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার একটা মেশিনে আর কি ওরা মাপে যে এতটুকু ইন্টারভাল, ডায়াটনিক স্কেলে ওরা মাপে আর কি, স্মলার দেন হাফ স্টেপ। এতটুকু দূরত্বে যদি আপনি কথা বলেন বা মানে গান শোনান এতটুকু সময় ইন্টারভালে, দেখা যাবে যে ওরা ভালো বুঝতে পারছে না। হ্যাঁ, while most people can easily distinguish differences smaller than that, while listening to the melodies which have had a great had a single note altered so that it is out of key with the rest of the melody, do not notice a problem. আচ্ছা, এটা বলছে যে মানুষ, যেখানে সাধারণ মানুষ, মোস্ট অফ দ্য পিপল ডিস্টিংগুইশ করতে পারে। হ্যাঁ, ধরেন আপনাকে আমি একটা এক্সাম্পল দেই, ধরেন যে এই রুমে হচ্ছে একটা গান বাজতেছে আর পাশের রুমে আরেকটা গান বাজতেছে, আপনি দুইটাই শুনতে পাচ্ছেন আওয়াজ। হ্যাঁ, তো দুইটা গানের আওয়াজ শুনে কিন্তু আপনি বলতে পারতেছেন যে এই রুমেরটা হচ্ছে হিন্দি গান, ওই রুমেরটা হচ্ছে অ্যারাবিক সং বা বাংলা গান। হ্যাঁ, বা এই রুমেরটা হচ্ছে এই সং, এই সংটার নাম হচ্ছে অমুক, আমি জানি, আর ওই সং এর নাম হচ্ছে অমুক।
কিন্তু আপনি যদি অ্যামিউজিয়া পেশেন্টদের সেম টাইমে যদি দুইটা গান বাজায় দেন বা ইন্টারভাল যদি কমও হয়, একটা গানের পর আরেকটা গান, মনে করেন যে ওই যে স্মলার দেন হাফ স্টেপ, হ্যাঁ, ডায়াটনিক স্কেলের একটা মাত্রা, এইটুক সময়ের মধ্যে যদি আপনি শোনান তাহলে তারা ভালো বুঝতে পারবে না। কিন্তু যদি অনেকক্ষণ ফার অ্যাপার্টে শোনান, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আরেকটা গান শুনাইলেন, তখন সে বুঝতে পারবে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এই টাইম কোনো ম্যাটার করে না। আপনি যখনই গান শোনান, একসাথে দুইটা গান ছাড়েন, তাও তারা বুঝতে পারে। তারা আলাদা করতে পারে যে এটা হলো এই গান আর ওইটা হচ্ছে আরেকটা গান, কিন্তু ওরা পারে না। তাদের এই সমস্যাটা হয় আর কি। আচ্ছা, as would be expected, a music's perform out of key with the rest of the melody. Do not notice, acha, এটা perform significantly worse at singing and tapping a rhythm along with a melody than do non-musics. তাহলে কি, যে যেমনটা আশা করা যায় বা এক্সপেক্ট করা যায়, মিউজিক যাদের এই সমস্যাটা আছে, তারা হচ্ছে পারফর্ম সিগনিফিকেন্টলি ওয়ার্স, তারা খুব খারাপ পারফর্ম করে বা খারাপ পারফরমেন্স শো করে অ্যাট সিঙ্গিং, তারা গান গাওয়ার ক্ষেত্রে খারাপ পারফর্ম করে, হ্যাঁ, খুব একটা ভালো গান গাইতে পারে না। এন্ড ট্যাপিং আ রিদম অ্যালং উইথ এ মেলোডি দেন নন মিউজিক্স, মানে কি, যে কোনো একটা সুরের তালে তালে যে একটা রিদম চালানো, হ্যাঁ, তো বা ট্যাপ করা, এইটাতে তারা খুব একটা পটু না। তো তাহলে কি, তারা গানও খুব একটা ভালো গায় না, ওয়ার্ডস অ্যাট সিঙ্গিং এন্ড ট্যাপিং এ রিদম, কোন একটা রিদম চালানো, যেটা নাকি নন মিউজিকরা ভালো পারে। কিন্তু যাদের মিউজিক যাদের সমস্যাটা আছে, এরা কিন্তু ভালো এটা পারে না। এটাই বলছে আর কি। তো সেকেন্ড প্যারাগ্রাফে আমরা যেটা বললাম যে এই জিনিসটা দেখেন কি প্রকাশ করছে, এখানে বললো যে পেরেটস নামের মহিলা হচ্ছে একটা রিসার্চ করেছে ইয়াদের উপর, মিউজিক পেশেন্ট যারা, তাদের উপর, এবং কি দেখেছে যে তারা কোন জায়গায় সমস্যা তাদের। তারা হচ্ছে গান হচ্ছে স্মল ইন্টারভালে তারা খুব একটা ভালো ডিফারেন্সিয়েট করতে পারে না, হ্যাঁ, দুইটা গানের অর্থ বুঝে না বা তারা মিনিং মানে আলাদা করতে পারে না, হ্যাঁ, শুনতে পায় না ভালো। কিন্তু যদি অনেক লম্বা ইন্টারভাল দেওয়া হয়, অনেকক্ষণ পরে আরেকটা গান শোনানো হয়, তারা ভালো বুঝতে পারে। এটা বললো। এবং কি বলছে যে লাস্টে বলছে যে তারা গানও খুব একটা নিজেরা ভালো গাইতে পারে না, এবং কি কোনো একটা সুরের তালে তালে চলতে পারে না খুব একটা, হ্যাঁ, ট্যাপ করতে পারে না তেমন একটা। তো এইটা মেইনলি, এই প্যাসেজটা কিন্তু কোনো মিউজিক পেশেন্ট নিয়ে গবেষণা চলছে। মিউজিক পেশেন্টের কি সমস্যা হয়, কোন জায়গায় সমস্যা হয়, সুর ধরতে সমস্যা হয় নাকি আপনার কোন জায়গায় সমস্যা হয়, হ্যাঁ, পিচ ডিস্টিংগুইশ করতে সমস্যা হয়, এগুলো নিয়ে আলোচনা করছে। মিউজিক পেশেন্ট নিয়ে কিন্তু পুরো আলোচনা করছে, তাদের কি কি সমস্যা হয়, কোন জায়গায় সমস্যা, এটা নিয়ে আলোচনা করছে। এখন চলেন ফিরে যাই কোশ্চেনে। বলছে যে রাইটার সেকেন্ড প্যারাগ্রাফে কি করছে, রাইটার সেকেন্ড প্যারাগ্রাফে কি করছে, বলতেছে যে হচ্ছে মিউজিক পেশেন্টদের কি কি সমস্যা হয়, হ্যাঁ, বা কোন কোন সমস্যা হয়, আছে সমস্যা, এগুলো বলছে আর কি। আচ্ছা, তাহলে চলেন, আউটলাইনিং সাম অফ দ্য ফ্যাক্টরস দ্যাট কজ অ্যামিউজিয়া। ফ্যাক্টর দ্যাট কজ অ্যামিউজিয়া, এগুলো কি বলতেছে যে কোন কোন ফ্যাক্টরের কারণে, কোন কোন কারণে অ্যামিউজিয়া হয়, এই নিয়ে কোনো আলোচনাই নাই, হ্যাঁ, এটা বাদ। সামারাইজিং সাম ফাইন্ডিংস অ্যাবাউট পিপল উইথ অ্যামিউজিয়া, এই যে দেখেন রিসার্চ ফাইন্ডিং শেয়ার করতেছেন আপনার সাথে, যে অ্যামিউজিয়া পেশেন্টদের এই সমস্যা হয়, অ্যামিউজিয়া পেশেন্টরা লং ইন্টারভালের কথাবার্তা ধরতে পারে, পেরেস যেগুলো রিসার্চ করছে ওটা কিন্তু রাইটার তুলে ধরতেছে আমাদের সামনে, তাই না, ফাইন্ডিংস গুলো তুলে ধরছে। তাহলে আমার আনসার কিন্তু এটা। দেখেন একদম সিম্পল কিন্তু এটা, অ্যামিউজিয়া পেশেন্টদের কি কি সমস্যা হচ্ছে, ওই ফাইন্ডিংস গুলো রিসার্চার কি কি বলছে, এটাই তুলে ধরছে। ঠিক আপনার অপশনেও দেখেন ফাইন্ডিংস রিলেটেড কথা বলা আছে, যে সাম ফাইন্ডিংস অ্যাবাউট পিপল উইথ অ্যামিউজিয়া, অ্যামিউজিয়া পেশেন্টদের ফাইন্ডিংস গুলো, কি কি সিমটম, হ্যাঁ, বা কি কি সমস্যা তাদের, এটা নিয়ে বলতেছে। ওকে, তো তাহলে আমাদের কিন্তু দুইটা এমসিকিউ মোটামুটি শেষ হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি ছিল, আহ এখানে হচ্ছে ট্রু ফলস শুরু হয় নাই আমার, কিন্তু ট্রু ফলস এর প্রথমটা আছে যে পেরেটস এর রিসার্চের মাধ্যমে সাজেস্ট করছে যে অ্যামিউজিয়া একটা ডিসঅর্ডার, হ্যাঁ, এটা কনভিনসিং প্রুফ আছে। হুম, এইটা নিয়ে বলছে আর কি। চলেন দেখতে থাকি, হয়তো আমরা পেয়ে যাব। আর এখানে আমার ছিল যে ডিফিকাল্টিস, অ্যামিউজিয়া এক্সপিরিয়েন্স করে এমন একটা ডিফিকাল্টিস। আচ্ছা, আচ্ছা, অ্যামিউজিয়া পেশেন্টের ডিফিকাল্টিস নিয়ে কিন্তু আমরা এখানে কি পড়ছি,
আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখেন, as would be expected a music's performs significantly worse. তাদের কিন্তু পারফরমেন্স, তাদের সিঙ্গিং পারফরমেন্স খুবই খারাপ, তারা গান গাইতে পারে না ভালো। হুম। এবং কি কোন একটা রিদমের সাথে সাথে তারা তাল মেলাতে পারে না, হ্যাঁ, যেটা নাকি নন এ মিউজিকরা পারে। হুম। তো ওই কোন একটা সুরের সাথে তারা তাল মেলাতে পারে না, এবং কি গানও গাইতে পারে না। এই দুইটা ডিফিকাল্টি বা এই দুইটা সমস্যা কিন্তু তাদের আছে, হ্যাঁ? এই দুইটা হচ্ছে তাদের মেইন সমস্যা, বুঝলেন? তাহলে আমার কিন্তু ডিফিকাল্টি বা ইস্যু বা প্রবলেম এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এখানে। তাহলে চলেন একটু মেলাই। বলছে বলছে যে an inability to hear, তাহলে কি one of the difficulties a music experience, অ্যামিউজিয়া পেশেন্টদের কোন ডিফিকাল্টি আছে, এখানে ডিফিকাল্টির কথা বলা আছে, ওই ডিফিকাল্টিটা মেলাবো আমরা। an ability to hear when spoken English, spoken language rise and falls, রাইজ ফলের কথাবার্তা এখানে কিন্তু বলা নাই, হ্যাঁ? তারপরে যান, কনসিডার টু বি ডিজায়ারেবল, ডিফিকাল্টিস কিভাবে ডিজায়ারেবল হয় এটা না, হ্যাঁ, বাট অ্যান ইনএবিলিটি টু ফলো দ্য বিট অফ মিউজিক, এই যে দেখেন, সুরের সাথে বা মিউজিকের বিটের সাথে তাল মেলানো, এটা যে তারা পারে না, এটা একটা ডিফিকাল্টি না তাদের? এটাই কিন্তু বলছে ওই যে ওই লাইনে যেটা বললো, এই যে এই যে লাস্ট লাইন, ট্যাপিং এর রিদম, কোন একটা রিদমের সাথে সাথে তাল মিলিয়ে চলা, হ্যাঁ, মেলোডির সাথে সাথে কোনো একটা সুর, মনে করেন কোন একটা গানের সুর শুনলো, সাথে সাথে সে হাতে হয়তো একটু ট্যাপ করতেছে বা ইয়া করতেছে, এটা পারে না তারা, হ্যাঁ? তো এই ট্যাপ করাটা রিদমের সাথে, এটা তারা পারে না, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে তাদের ডিফিকাল্টি। আচ্ছা, তাহলে কিন্তু এই যেটা আমার আনসার পেয়ে গেলাম। তো আপনি কিন্তু প্যাসেজ পড়তে পড়তে আনসার কিন্তু পেয়ে যাবেন, হ্যাঁ? প্যাসেজ পড়ার সময় নোট করবেন, মানে খেয়াল করবেন, দেখবেন যে আপনি আনসার গুলো পেয়ে যাচ্ছেন, হ্যাঁ? ওকে, তাহলে আমার 37 নাম্বারও শেষ। তারপরে যান, ফর অ্যামিউজিয়া ডিসক্রিমিনেশন অফ মিনিং ইন স্পিচ ইজ, কোনো একটা স্পিচ যখন দেয় তখন হচ্ছে এটার মিনিং এ যে ডিসক্রিমিনেশন আছে, বা স্পিচের ধরেন ওই যে যেটা বলছিলাম যে কেউ হেসে হেসে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, বা কেউ জোরে কথা বলতেছে, এই কোন একটা স্পিচ দেওয়ার সময় যে আপনার ডিফারেন্স করা, হ্যাঁ, আমরা যে ডিসক্রিমিনেট করতে পারি, হ্যাঁ, এইটাকে বলছে আর কি, যে অ্যামিউজিয়া পেশেন্টদের জন্য ডিসক্রিমিনেশন অফ মিনিং ইন স্পিচ, কোন একটা কথার মধ্যে মিনিং বোঝা, এটা তারা বুঝতে পারে নাকি, এটা আমরা দেখবো, হ্যাঁ? আচ্ছা, চলেন দেখি। আর এখানে আমি এটা 28 নাম্বার পেয়ে গেছি। 29 নাম্বার কি বলছিল, যে হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি এন্ড মিউজিক অ্যাবিলিটি, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি এবং কি মিউজিক অ্যাবিলিটির মধ্যে কি যে রিলেশনশিপটা আছে, এটা সম্পর্কে রাইটার কি বলেছেন, এটা আমরা দেখবো আর কি। চলেন, আচ্ছা, 2 নাম্বার শেষ, 3 নাম্বার, the most fascinating aspect of amusia is how specific to music it is. Because of music's close ties to language, it might be expected that a musical impairment may be caused by a language impairment. তাহলে কি বলছে, যে অ্যামিউজিয়া যেহেতু মিউজিকের সাথে সম্পর্কযুক্ত, তাহলে এটা এক্সপেক্ট করা যায়, অনেকে ভাবতে পারে যে হয়তো ইট মাইট বি এক্সপেক্টেড দ্যাট এ মিউজিক্যাল ইম্পেয়ারমেন্ট, মানে মিউজিক যে ভালো শুনতে পারে না, ডিফারেন্সিয়েট করতে পারে না তারা টোন, তো এইটার সাথে হয়তো মেবি কজড বাই ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট, তাদের হয়তো কথা বলায়ও সমস্যা, হ্যাঁ, তাদের কথার ক্ষেত্রেও হয়তো সমস্যা হয়, এই জন্য তারা মিউজিকও ভালো ধরতে পারে না, এটা অনেকে ভাবতে পারে। স্টাডি সাজেস্ট, তাহলে স্টাডি থেকে কি বলে, স্টাডি বলে বা রিসার্চ আর কি, রিসার্চ স্টাডি বলে যে হাউএভার দ্যাট ল্যাঙ্গুয়েজ এন্ড মিউজিক অ্যাবিলিটি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার, তাহলে কি ল্যাঙ্গুয়েজ এবং মিউজিক অ্যাবিলিটি এগুলো হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়ান অ্যানাদার, এটার সাথে একটার সাথে আরেকটা সম্পর্ক নাই। ধরেন যে মিউজিক একজন ভালো শুনতে পায় না, কিন্তু সে কথা বলতে পারে, হ্যাঁ, এবং কি আরেকজনের কথাও শুনতে পারে, সবই শুনতে পারে, কিন্তু মিউজিক শোনার ক্ষেত্রে তাদের একটু সমস্যা। হুম? তো এটা হলো মেইন সমস্যা তাদের। কিন্তু একজন মিউজিক ভালো শুনতে পায় না দেখে সে কথা বলতে পারবে না, বা তার কথায় সমস্যা হবে, এইটা এক্সপেক্ট করা বা এটা ভাবা কিন্তু ঠিক না, হ্যাঁ, এটা হচ্ছে রিসার্চে পাওয়া গেছে। আচ্ছা, people with brain damage in areas critical to language
are often still be able to sing. আসলে কি আপনার যাদের হচ্ছে সমস্যা হয়, ব্রেন ড্যামেজ যাদের হয়েছে, হ্যাঁ, ব্রেনের কিছু এরিয়াতে যখন যাদের ড্যামেজ হয়েছে, টু ল্যাঙ্গুয়েজ আর অফেন স্টিল বি এবল টু সিং, তারা কিন্তু কথা হয়তো বলতে পারে না স্পষ্টভাবে, কিন্তু তারা কিন্তু একটা সুর বা গান কিন্তু তারা একটা সুর করতে পারে, হ্যাঁ, বা গানের মতো করতে পারে, গান গাইতে পারে। ডিসপাইট বিং আনএবল টু কমিউনিকেট, তারা কথা হয়তো ভালোভাবে কমিউনিকেট করতে পারে না, কিন্তু তাদের থ্রু স্পিচ কমিউনিকেট, থ্রু স্পিচ কথা বলার ক্ষেত্রে আটকে যায় হয়তো, কিন্তু গান গাওয়ার ক্ষেত্রে তাদের সুর ভালো হয় বা তারা সুর করে গান গাইতে পারে। এটাই বলছে আর কি। Moreover, while music show deficiencies in the recognition of pitch differences in melodies, they show no tonal language, such as Chinese, do not report having any difficulty discriminating between words that differ only on their intonation. আচ্ছা, তাহলে বলছে যে অ্যামিউজিকদের ক্ষেত্রে যে তারা ডেফিসিয়েন্সি শো করে বা তাদের ঘাটতি আছে রিকগনিশন অফ পিচ ডিফারেন্স যেটা বললাম, যে কোনো একটা আপনার সুরের উঠানামা করা বা কথার ভলিউম ভলিউম বা মাত্রা হচ্ছে উঠানামা করা, এটা হচ্ছে আপনার পিচ ডিফারেন্স। হ্যাঁ, কথা বলার সময় ওই যে চিল্লালে হয়তো ধরেন যে ভলিউম আপ হয়ে যায়, পিচ আপ হয়ে যায়, হ্যাঁ, এবং কি আস্তে আস্তে কথা বললে এটা লো থাকে বা ডাউন থাকে। আচ্ছা, ইন মেলোডিস কোন একটা সুরের ক্ষেত্রে গায়করা তো হঠাৎ করে টান দেয়, অনেক জোরে গান গায়, আবার অনেক সময় একটু কামলি আস্তে আস্তে কথা বলে, মানে গান গায় আর কি। এই দুইটার পিচ ডিফারেন্স দ্বারা কিন্তু মিউজিকদের সমস্যা আছে, এটার ঘাটতি আছে, এটা বুঝতে পারে না তারা। কিন্তু নো টোনাল ল্যাঙ্গুয়েজ সাচ এস চাইনিজ ডু নট রিপোর্ট হ্যাভিং এনি ডিফিকাল্টি ডিসক্রিমিনেটিং বিটুইন ওয়ার্ডস, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় যে কথাবার্তার ক্ষেত্রে তাদের সমস্যা হয় না, তাদের সমস্যা হলো গানে। হ্যাঁ, তো আপনার পিচ ডিফারেন্স যখন হয়, মেলোডি সুর তোলার সময় যখন সমস্যা হয়, কখনো জোরে গান গায় বা আস্তে গান গায়, এগুলা ধরতে পারে না মিউজিকরা। কিন্তু যখন আপনি কথা বলবেন, কথা নর্মালি বলা হয়, কথার মধ্যে তো কোনো সুর নাই, তো দেখা যায় যে কথাটা তারা খুব ভালোভাবেই ধরতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। The linguistic cues inherent in speech make discrimination of meaning much easier for musics. হ্যাঁ, এর দেখা যায় যে কথা বলার সময় যে আপনার কথার যে টোন বা কথার যে ভলিউম আপ এন্ড ডাউন করে, এগুলো দেখা যায় যে কথা বলার সময় তারা এইটা ডিসক্রিমিনেট করতে পারে, হ্যাঁ, মিনিংটা বুঝতে পারে। কিন্তু ওই যে সুরের সময়, যে সুরের যে কথা তো কন্টিনিউয়াসলি হয় না, কিন্তু সুর কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসে হয়। হ্যাঁ, এটা তারা ধরতে পারে না, এটাই বলছে। Musics are also successful most of the time at detecting the mood of melody. তাহলে কি মিউজিকরা কি ধরতে পারে? মেলোডির, আপনার কোন একটা মেলোডির মুড ধরতে পারে। এটাতে আবার তারা সাকসেসফুল। কেমন? যে ধরেন যে আপনার এখানে বলছে যে ক্যান আইডেন্টিফাই এ স্পিকার বেসড অন হিজ অর হার ভয়েস, ক্যান ডিসক্রিমিনেট এন্ড আইডেন্টিফাই এনভায়রনমেন্টাল সাউন্ডস। হ্যাঁ, তো এটা বলছে যে গানের হয়তো তারা আপ এন্ড ডাউন এতটা ভালো বুঝতে পারে না, কিন্তু তারা কি সাকসেসফুল মোস্ট অফ দ্য টাইম এট ডিটেক্টিং মুড অফ দ্য মেলোডি। মুড মানে কি? ধরেন আপনার মুড ভালো, হ্যাঁ, হ্যাপি মুডে আছেন, বা হচ্ছে আপনি স্যাড আছেন, হ্যাঁ, তো আপনার মুড ভালো বা খারাপ এই রিলেটেড যে ইয়াটা তারা গানের সময়, ধরেন কেউ খুব দুঃখের গান গাচ্ছে, হ্যাঁ, এই সুর শুনে কিন্তু মিউজিকরা আবার ধরতে পারে যে এ হচ্ছে দুঃখের গান গাচ্ছে। হুম, আবার কেউ হচ্ছে খুব আনন্দের গান গাচ্ছে, এটা আবার মিউজিকরা ধরতে পারে। কিন্তু মিউজিকদের সমস্যা কি? যে মিউজিকরা হচ্ছে গানের আপ এন্ড ডাউন, মেলোডির আপ এন্ড ডাউন, সুরের আপ এন্ড ডাউন যে হয় এগুলো ধরতে পারে না, বা হচ্ছে গানটা ভালোভাবে আপনার ক্যাচ করতে পারে না। কিন্তু তারা কিন্তু এটা বুঝতে পারে যে এই গানটা আসলে কি মানে সুখের গান নাকি দুঃখের গান, এগুলো ধরতে পারে, বুঝলেন? মুডটা বুঝতে পারে না, কোন একটা সুরের মুড, হ্যাঁ, এটা বুঝতে পারে। আচ্ছা, চলেন আমরা চলে যাই। তাহলে এই প্যারাগ্রাফে মেইনলি আলোচনা করা হলো যে আপনার এমিউজিয়ার ক্ষেত্রে আহ দেখা যায় যে ল্যাঙ্গুয়েজের সাথে কি সম্পর্ক এটার। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এমিউজিয়া পেশেন্টদের কি, মিউজিকদের কি আপনার কথা বলতে সমস্যা হয়? না, এখানে বলছে যে না, ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্টের সমস্যাটা তাদের নাই। হ্যাঁ, তো অনেকে ভাবতে পারে যে তাদের হয়তো ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট হবে, তারা কথাও ভালো বলতে পারবে না, গান যেহেতু ভালো শুনতে পারে না, তারা হয়তো কথাও ভালো শুনতে পারে না বা কথা ভালো বলতে পারে না। এটা কিন্তু তাদের ক্ষেত্রে হয় না।
হ্যাঁ, এবং কি রিসার্চে স্টাডিতে দেখা গেছে যে ল্যাঙ্গুয়েজ মানে কথা বলাটা এবং কি কোন একটা ভাষা এবং কি গান, এই দুইটা, এই কোন একটা সুর এবং ভাষা, এই দুইটার মাঝখানে কিন্তু আপনার মিউজিকরা আপনার মানে ল্যাঙ্গুয়েজটা ভালো বুঝতে পারে, কিন্তু গান খুব একটা ভালো বুঝতে পারে না, এবং কি এই দুইটা জিনিস আলাদা। একটার সাথে আরেকটা কানেকশন নাই। কেউ যদি কথা ভালো বলতে না পারে বা বুঝতে না পারে, সে যে গান ভালো বুঝবে এরকম কিন্তু না। হ্যাঁ, একটার সাথে আরেকটা সম্পর্ক নাই, সোজা কথা। আচ্ছা, তো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলছে, যে আপনার তারা মুডও বুঝতে পারে। কোন একটা সুর দিয়ে দিলে হয়তো সুরের আপনার আপ এন্ড ডাউন বুঝতেছে না তারা, কিন্তু তারা দেখা যায় যে সুরটা বা গানটা সুখের না দুঃখের, এই মুডটা তারা ভালো বুঝতে পারে। হ্যাঁ, চলেন এখন কোশ্চেনে চলে যায়। এখন বলছে যে what does the writer say about the relationship between language ability and musical ability? Musical ability আর language ability সম্পর্কে কি বলছে রাইটার? বলছে যে এই দুইটা হচ্ছে আলাদা। হ্যাঁ, যার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি মানে আপনার মিউজিকরা হচ্ছে মিউজিক্যাল অ্যাবিলিটিতে কম, তাদের সমস্যা মিউজিকে, কিন্তু কথাবার্তায় কিন্তু সমস্যা নাই। হ্যাঁ, এই তো। আচ্ছা, এখন অপশন দেখেন, পিপল হু আর আনএবল টু স্পিক ক্যান সামটাইমস সিং। তাহলে কি যারা হচ্ছে পিপল হু আর আনএবল টু স্পিক ক্যান সামটাইমস সিং, যারা কথা বলতে পারে না খুব ভালো, তারা কিন্তু মাঝে মধ্যে গান গাইতে পারে। এই যে আপনার একটা এক্সাম্পল ছিল না, এই যে দেখেন, পিপল উইথ ব্রেইন ড্যামেজ ইন এরিয়াজ ক্রিটিক্যাল টু ল্যাঙ্গুয়েজ আর অফেন স্টিল এবল টু সিং। তাহলে কি যাদের হচ্ছে ধরেন প্যারালাইসিস, হ্যাঁ, ব্রেইন ড্যামেজ হয়ে গেছে, ব্রেইনের সমস্যা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কথা হয়তো তোতলামি করে বা কথা হয়তো স্পষ্ট ভাবে বলতে পারে না, কিন্তু তারা কিন্তু এইবল টু সিং, তারা গান গাইতে পারে, কোন একটা সুর করতে পারে, হ্যাঁ, গানের তাল তুলতে পারে। হুম? তো তাহলে কি ব্রেন ড্যামেজের রোগীদের কিন্তু মানে ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকলেও সিঙ্গিং এর কোনো সমস্যা নাই, এবল টু সিং, তারা গান গাইতে পারে। তাহলে এইখানে কিন্তু এই অপশনটাই বলছে যে পিপল হু আর আনএবল টু স্পিক, যারা কথা বলতে পারে না বা ল্যাঙ্গুয়েজের সমস্যা যাদের, ক্যান সামটাইমস সিং, তারা কিন্তু গান গাইতে পারে। এইটাই হলো আপনার আনসার। বুঝতে পারলেন? এটা কিন্তু প্রথম অপশনে ছিল, আপনার আর এই তিনটা কিন্তু পড়ার দরকার নেই, বাদ। আচ্ছা, ইন দ্য থার্ড প্যারাগ্রাফ, মানে আমরা যে প্যারাগ্রাফে ছিলাম এই থার্ড প্যারাগ্রাফেই আরেকটা এমসিকিউ আছে। দেখেন, প্রথম দুইটা প্যারাগ্রাফ থেকে দুইটা আনসার, তৃতীয় প্যারাগ্রাফ থেকে দুইটা আনসার, চারটা আপনার এখানেই হয়ে গেল। তিনটা প্যারাগ্রাফ পড়লে আপনার চারটা আনসার হয়ে যাচ্ছে, আর ওই পাশে তো ট্রু ফলস আর ইয়াতে ম্যাচিং তো আপনার দুইটা শেষ। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু 8-9 মার্ক তোলা, 14টার মধ্যে 8-9-10 মার্ক তোলা কিন্তু কোনো ব্যাপারই না, আপনারা যদি একটু ফোকাস করেন। হ্যাঁ, প্রথম দিকেই সব আনসার আছে। হুম, এবং কি প্যারাগ্রাফটাও খুব ছোট, রিডিং প্যাসেজটাও খুব ছোট, খুব বেশি বড় না। এই হলো ব্যাপার। এখন যারা নাকি আপনার তারপরে অধৈর্য হয়ে যাবেন, যারা নাকি পড়ার অভ্যস্ততা নাই, তাদের কাছে খুব কঠিন লাগবে যে ভাই এত কঠিন, কিন্তু যারা পড়ার অভ্যস্ততা আছে তারা কিন্তু এই 3-4টা প্যারাগ্রাফ পড়লেই আপনার 7-8টা আনসার হয়ে যাচ্ছে। বুঝলেন? তো আইএলটিএস এক্সাম আসলে এতটাও কঠিন না যতটা আমরা ভাবি। আমরা যদি একটু ধৈর্য নেই, ধৈর্য পরে যদি একটু পড়তে বসতাম, একটু যদি প্র্যাকটিস করতাম, দেখা যেত আমাদের মানে এতটাও অধৈর্য হইতাম না আমরা, আমাদের পড়ার একটা অভ্যস্ততা তৈরি হতো। হ্যাঁ? যেটা আমরা করি না। আচ্ছা, তো থার্ড প্যারাগ্রাফে দ্য রাইটার নোটস দ্যাট মোস্ট মিউজিকস আর এবল টু, মোস্ট মানে অধিকাংশ মিউজিকরা কি করতে পারে, লার্ন হাউ টু সিং ইন টিউন। তারা কি করে, যে তারা শিখতে পারে হাউ টু সিং ইন টিউন, কোন একটা সুরে কিভাবে গান গাওয়া যায়, এটা হচ্ছে তারা কি শিখতে পারে। এখন কোন একটা সুরের মাধ্যমে কিভাবে গান গাওয়া যায় এটা তারা কিন্তু শিখতে পারে, এই রিলেটেড কথাবার্তা কি আমাদের ছিল ওইখানে প্যারাগ্রাফে ছিল? বলেন তো। আমাদের কিন্তু, আমরা যদি দেখি যে কিভাবে তারা গান গাবে টিউনে, কোন একটা সুরে গান গাবে, এই রিলেটেড কথাবার্তা কিন্তু আমরা ওই জায়গায় পাই নাই। হ্যাঁ, এবং কি আইডেন্টিফাই এ সং বাই ইটস টিউন, কোন একটা টিউন শুনে তারা হচ্ছে আইডেন্টিফাই করতে পারতেছে, তারা বলতে পারতেছে যে এটা হলো এই সং, এই রিলেটেড কথাবার্তা কিন্তু আমরা পাই নাই, যে টিউন শুনেই আপনার বলে দিবে যে এটা হলো এই গান, এরকম কিন্তু মিউজিকরা পারে না। হ্যাঁ, মিউজিকরা কি পারে ওইটা দেখবো, ডিস্টিংগুইশ এ স্যাড সং ফ্রম হ্যাপি সং বা হ্যাপি টিউন, এইটা পারে, এটা কিন্তু একদম হুবহু দেওয়া আছে।
হ্যাঁ, এই যে successful musics are also successful most of the time at detecting the mode of a melody. তারা হ্যাপি সং, স্যাড সং এগুলা সব ডিফারেন্সিয়েট করতে পারে, হ্যাঁ, তারা ডিটেক্ট করতে পারে। বুঝতে পারলেন? এটুকুই আপনার আনসার, এটুকুই আনসার আছে। হ্যাঁ, তাহলে কি তারা ডিস্টিংগুইশ করতে পারে কোনটা হ্যাপি আর কোনটা স্যাড সং, হ্যাঁ, মুড তারা ডিস্টিংগুইশ করতে পারে। আচ্ছা, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? রাইটার কি করছে এটা আমরা দেখবো। আমরা একটু নিচে যাই, দেখি কোনো আনসার আমরা পাচ্ছি কিনা। পেরেটস এর রিসার্চে অ্যামিউজিয়া হচ্ছে ডিসঅর্ডার, এটা যে কনভিনসিং নাকি কনভিনসিং না, এই রিলেটেড কথাবার্তা আমরা এখনো পাই নাই। হ্যাঁ, সামনে হয়তো পাবো, পাইলেই আমরা ধরবো। এবং কি তারপরে কি ছিল যে ফর অ্যামিউজিয়া ডিসক্রিমিনেশন ইন মিনিং অফ স্পিচ ইজ, মিনিং অফ স্পিচে কি আছে আপনার ডিসক্রিমিনেট করাটা, এটা হচ্ছে কি, চলেন আমরা অপশন দেখি। an inability to hear when spoken language rises and falls, না এটা না, considered to be desirable, desirable তো নাই, এবং কি এটা তো আমরা দেখছি, এটা পাইছি, not a problem। তাহলে কি ফর অ্যামিউজিয়া ডিসক্রিমিনেশন অফ মিনিং ইন স্পিচ, কোন একটা স্পিচের বা কথার মিনিং খোঁজাটা, ডিসক্রিমিনেট করাটা, হ্যাঁ, পৃথক করা, এটা কি তাদের নট এ প্রবলেম, তাদের কিন্তু সমস্যা না, তাদের কিন্তু কথা বুঝতে সমস্যা নাই, ল্যাঙ্গুয়েজ বুঝতে কিন্তু সমস্যা নাই, এটা কিন্তু বলছে আপনাকে। হ্যাঁ, এই যে এই যে এখানে কিন্তু বলছিল যে ল্যাঙ্গুয়েজ এন্ড মিউজিক অ্যাবিলিটি ইন্ডিপেন্ডেন্ট টু ওয়ান অ্যানাদার, তাদের কিন্তু কথা বুঝতে কিন্তু ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট নাই কিন্তু মিউজিক পেশেন্টদের। হ্যাঁ, তাদের হচ্ছে গানের সাথে সমস্যা, কিন্তু তাদের কিন্তু কথা বুঝতে বা দুইজন মানুষ কথা বললে একসাথে ওইটা পৃথক করতে, টোন মানে বুঝতে, কথার ইয়া বুঝতে কিন্তু তাদের স্পিচের মানে ইয়া বুঝতে, লেভেল বুঝতে বা টোন বুঝতে কিন্তু তাদের সমস্যা হয় না। হ্যাঁ, তো এটা কিন্তু আপনার আনসার, যে এটা হচ্ছে কোনো সমস্যা না। অ্যামেজিয়া পেশেন্টদের জন্য ডিসক্রিমিনেশন অফ মিনিং ইন স্পিচ, কোন একটা স্পিচের বক্তৃতা দিলে ওইটার অর্থ বোঝা বা টোন বোঝা, এটা সমস্যা না তাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে মার্ক করে যান সার্টেন রিয়াকশনস ইন দ্য ব্রেইন অফ এন অ্যামিউজিয়া, কিছু রিয়াকশন হয়, হ্যাঁ, ব্রেইনের মধ্যে অফ এন অ্যামিউজিয়া, অ্যামিউজিয়া পেশেন্টদের জন্য, পেশেন্টদের ব্রেইনে একটা সার্টেন রিয়াকশন হয়, কিছু রিয়াকশন হয় ব্রেইনে। হ্যাঁ, ওইটা হচ্ছে কেমন রিয়াকশন, এটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তো আমার এটা শেষ, এটা শেষ, মার্ক করে যাবেন সাথে সাথে। হ্যাঁ, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, চলেন। আর এখানে পেরেটস এর রিসার্চ আসলে অ্যামিউজিয়া হচ্ছে ডিসঅর্ডার, এটা কনভিনসিং কিনা এটা আমরা দেখবো, আর চতুর্থ প্যারাগ্রাফে রাইটার কি বলছে এটা আমরা দেখবো। ওকে, চলেন দেখি। ওকে, 3 শেষ আমার, 4th প্যারাগ্রাফ। হ্যাঁ, recent work has been focused on locating the part of brain that is responsible for amusia, ব্রেইনের কোন পার্টটা রেসপন্সিবল অ্যামিউজিয়া পেশেন্টদের জন্য, হ্যাঁ, কোন পার্টে সমস্যা হলে অ্যামিউজিয়া হয়, এইটা হচ্ছে রিসেন্ট রিসার্চ। ওয়ার্ক মানে রিসার্চ, বুঝতে পারছেন? ওয়ার্ক মানে নর্মাল কাজ না, অবশ্যই কোনো একটা স্টাডি বা রিসার্চ হচ্ছে যেটা নাকি ফোকাস করছে যে কোন ব্রেনের কোন পার্টটা ড্যামেজ হলে বা ক্ষতিগ্রস্ত হলে অ্যামিউজিয়া পেশেন্টদের জন্য সমস্যা হয় বা অ্যামিউজিয়া জিনিসটা তৈরি হয় আর কি, অ্যামিউজিয়ার সমস্যাটা। দ্য টেম্পোরাল লোবস অফ দ্য ব্রেইন, ব্রেইনের কিছু অংশ আছে টেম্পোরাল লোব বলে, হ্যাঁ, যারা সায়েন্স পড়েছেন তারা হয়তো জানবেন। টেম্পোরাল লোব আছে ব্রেইনের, ওই অংশে দ্য লোকেশন অফ প্রাইমারি অডিটরি কর্টেক্স হ্যাভ বিন কনসিডার্ড, ওই অংশটা হচ্ছে আপনার কনসিডার করা হয়েছে যে এই টেম্পোরাল লোবের মধ্যে সমস্যা হইলেই ব্রেইন ড্যামেজটা হয় বা ব্রেইনের সমস্যাটা দেখা দেয়। It has it has long been believed that the temporal lobes, especially the right temporal lobe, ডান পাশের যে টেম্পোরাল লোব আছে, হ্যাঁ, স্পেশালি এইটা হচ্ছে বেশি দায়ী আর কি অ্যামিউজিয়া হওয়ার জন্য, আর মোস্ট অ্যাক্টিভ when activity, so um, any musical disability should logically stem from here as well, তাহলে ওই জায়গা থেকেই উৎপন্ন হয়। হ্যাঁ, ওই জায়গা থেকেই জিনিসটা আসে, মিউজিক্যাল ডিসএবিলিটিটা। তাহলে মিউজিক যে বুঝতে পারে না, ডিসেবল যে, হ্যাঁ,
তাদের যে ক্যাপাসিটি নাই, এই সমস্যাটা তৈরি হয় হচ্ছে রাইট টেম্পোরাল লোব থেকে, হ্যাঁ, ব্রেনের। Because it has been shown that there is no hearing deficit in amusia, researchers moved on to the temporal neocortex, which is where some sophisticated processing of the musical cues was thought to take place. তাহলে কি কিছু sophisticated process হয়, হ্যাঁ, তারা হচ্ছে রিসার্চাররা এখন নিওকর্টেক্স, টেম্পোরাল নিওকর্টেক্স আছে, ওই জায়গাটাও তারা রিসার্চ করছে যে এই জায়গায় কি কি হয়, হ্যাঁ। এবং নিউ স্টাডিজ however have suggested that, নতুন স্টাডিজ, এটা মার্ক করে রাখবেন, নতুন স্টাডিতে কি পাওয়া গেছে, that the deficits in amusics are located outside the auditory cortex। তাহলে কি, যে কোন জায়গার ঘাটতি বা কোন জায়গায় সমস্যা হইলে আপনার অ্যামিউজিয়া পেশেন্ট হয়ে যাবেন আপনি, বা কেউ অ্যামিউজিয়া তৈরি হয় কারো, ওইটা হচ্ছে আপনার যদি দেখা যায় অডিটরি কর্টেক্সে সমস্যা দেখা যায় বা ডেফিসিট হয়, অডিটরি কর্টেক্সে সমস্যা হলে তখন বলা যাবে যে এটা হচ্ছে অ্যামিউজিয়া করতে পারে। তো আগে তো রিসার্চাররা ভাবছিল যে টেম্পোরাল লোব, স্পেশালি রাইট টেম্পোরাল লোবে সমস্যা হইলেই অ্যামিউজিয়া হবে, কিন্তু এখন রিসার্চাররা টেম্পোরাল নিওকর্টেক্স নিয়েও গবেষণা করছে, এবং কি নতুন যে রিসার্চের রেজাল্ট বেরোচ্ছে, রেজাল্টের মাধ্যমে দেখা গেছে যে অডিটরি কর্টেক্স যে অংশটা ব্রেনের, এই অডিটরি কর্টেক্সের ওইখানে আপনার আউটসাইড দ্য অডিটরি কর্টেক্স, অডিটরি কর্টেক্সের বাইরে আর কি, ওইখানেই হচ্ছে মেইন সমস্যাটা হয়, হ্যাঁ। Brain scans of amusics, brain scan যদি করা হয়, do not show any reaction at all to differences smaller than a half step when changes in tones are large। তাহলে কি বলছে, দেয়ার ব্রেইনস ওভাররিঅ্যাক্ট। আচ্ছা, তাহলে বলছে কি যে ব্রেইন স্ক্যানে দেখা গেছে যে যখন কোনো একটা অ্যামিউজিক পেশেন্টকে আপনার কোন একটা সুর শোনানো হয় বা টিউন শোনানো হয়, যেটা নাকি স্মলার দেন হাফ স্টেপ, যেটা ডিউরেশন হচ্ছে আপনার হাফ স্টেপ, হাফ স্টেপ একটা ডিউরেশন আর কি, টাইম ডিউরেশন। তো হাফ স্টেপের চাইতে ছোট ডিউরেশনের যদি কোনো একটা গান শোনানো হয় বা মিউজিক শোনানো হয়, তারা কি করে, আপনার নট শো এনি রিয়াকশন, তাদের ব্রেইনে কোনো রিয়াকশন হয় না, হ্যাঁ। কারণ হচ্ছে এটা খুব কম সময়ের জন্য গানটা শোনানো হচ্ছে। কিন্তু যখন হোয়েন চেঞ্জ ইজ টোন আর লার্জ, যখন হচ্ছে কোন একটা টোন চেঞ্জ যখন হচ্ছে লম্বা সময়ের জন্য হয় বা ফ্রিকোয়েন্সি বেশি হয়, তখন দেখা যায় কি দেয়ার ব্রেইনস ওভার রিয়াক্ট, তাদের ব্রেইনে রিয়াকশন করে, তাদের ব্রেইন হচ্ছে ওভার রিয়াক্ট করে, showing twice as much activity on the right side of the brain as a normal brain hearing the same thing। তাহলে কি, যে 2 গুণ বেশি অ্যাক্টিভিটি দেখা যায় অন দ্য রাইট সাইড অফ দ্য ব্রেন, হ্যাঁ। তো ব্রেনের ডান সাইডে দেখা যায় বেশি অ্যাক্টিভিটি হচ্ছে যদি আপনার লার্জ ফ্রিকোয়েন্সির বা হচ্ছে টোন, লার্জ টোনের কোন একটা গান বা কোন একটা সুর শোনানো হয় থাকে, হ্যাঁ। কিন্তু ছোট ফ্রিকোয়েন্সির যদি কোনো সং টং বা মেলোডি আমরা শোনাই, সেক্ষেত্রে তাদের কোনো ব্রেনে চেঞ্জ আসে না, হ্যাঁ। কিন্তু বড় গান শোনালে বা বেশিক্ষণ শোনালে তাদের ব্রেনে সমস্যা হয়, আচ্ছা, একটা রিয়াকশন করে। দিস ডিফারেন্সেস ডু নট অকার ইন দ্য অডিটরি কর্টেক্স। কিন্তু অডিটরি কর্টেক্সে আবার যেটা নিয়ে নাকি গবেষণা হচ্ছে, অডিটরি কর্টেক্স যে অংশটা, ওইখানে আবার কোনো চেঞ্জ থাকে না আপনি যে গানই শোনান, হ্যাঁ। Indicating again that the deficits of the amusia lie mostly in hearing impairment, but in higher processing of melodies। আচ্ছা, অডিটরি কর্টেক্স হচ্ছে কানের একটা অংশ, হ্যাঁ। তো অডিটরি কর্টেক্সে দেখা যায় যে কোনো চেঞ্জ আসে না। তো এটা দ্বারা সায়েন্টিস্টরা বুঝতে পারছে যে তাদের কানের ওইখানে আসলে কোনো চেঞ্জ তেমন একটা আসে না, হ্যাঁ। কিন্তু তাদের মেইন ডেফিসিটটা বা সমস্যাটা হচ্ছে again that the deficits of amusia lie mostly in hearing impairment। আচ্ছা, তো তাদের যেহেতু গান শুনতেছে, জোরে আওয়াজ শুনতেছে, তারপরেও আপনার কানের মধ্যে কোনো আওয়াজ যাচ্ছে না বা কানে কোনো রেসপন্স নাই, মানে কি, ধরেন যে কানে শুনে না, তাকে তো জোরে ডাকলেও সে শুনবে না, আস্তে ডাকলেও শুনবে না, বুঝতে পারছেন? তো এই জন্য এটাই সায়েন্টিস্টরা দেখছে যে কানের সমস্যা নাকি এটা আসলে। পরে তারা ডিসিশন নিছে যে আসলেই এটা হচ্ছে মেইনলি লাই মুসলিম হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, কানের সমস্যার কারণেই এটা মেইনলি হয়, বুঝতে পারছেন? কারণ ব্রেন তো রিয়াকশন দিচ্ছে, কিছুটা রিয়াক্ট করতেছে। আপনি কাউকে যদি ডাক দেন, সে যদি পেছনে ফিরে না তাকায়, তাহলে কি বুঝবেন সে কানে শুনতেছে না। কিন্তু যদি দেখেন যে কানে শুনতেছে সে, তাহলে তো তার ওই সমস্যাটা নাই, তাহলে অন্য কোনো সমস্যা তার, হ্যাঁ, এরকম। তো দেখলো যে কানের সমস্যা, অডিটরি কর্টেক্সে কোনো রেসপন্স নাই, মানে হচ্ছে তার কানেই শুনে না তারা।
এটার জন্য মিউজিকদের গান শুনতে সমস্যা হয়। আচ্ছা, তাহলে এটা হলো আমার চতুর্থ প্যারাগ্রাফ। চলেন আমরা একটু দেখি যে চতুর্থ প্যারাগ্রাফে এখানে বলছে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন ফোর্থ প্যারাগ্রাফ। ফোর্থ প্যারাগ্রাফে কি করছে রাইটার, এটা আমরা দেখব। আচ্ছা, ক্লেমিং দ্যাট মিউজিকস হ্যাভ প্রবলেম ইন দ্য অডিটরি কর্টেক্স। অডিটরি কর্টেক্সে মিউজিকদের সমস্যা আছে, এটা ক্লেম করছে। হ্যাঁ, এবং কি তারপরে কি বলছে, মিউজিকদের যে অডিটরি কর্টেক্সের সমস্যা আছে এরকম কথা কি আমরা পাইছি এখানে? ওইখানে কিন্তু আমরা এরকম পাই নাই যে মিউজিকদের হচ্ছে আপনার অডিটরি ইয়াতে কর্টেক্সের সমস্যা আছে। হ্যাঁ, বলছে যে অডিটরি কর্টেক্স হচ্ছে রেসপন্ড করছে না, মানে তাদের হিয়ারিং প্রবলেম আছে হয়তো। আউটলাইনিং প্রোগ্রেস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্রেইনস অফ এ মিউজিকস। দেখেন তাদের ব্রেইন নিয়ে কিন্তু ঘাটাঘাটি বেশি হয়েছে। হ্যাঁ, তো গুরুত্বটা পাইছে হচ্ছে ব্রেইন অফ এ মিউজিক। প্রোগ্রেস, আউটলাইনিং দ্য প্রোগ্রেস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্রেইন অফ এ মিউজিকস। এ মিউজিকদের ব্রেইনে কোন অংশে কোন পার্ট আছে, টেম্পোরাল লোব নিয়ে গবেষণা হয়েছে, হ্যাঁ, টেম্পোরাল নিও কর্টেক্স নিয়ে হয়েছে, এবং কি নিউ স্টাডিতে অডিটরি কর্টেক্স নিয়ে হচ্ছে, এটা হলো কানের একটা অংশ। এবং কি তারপরে হচ্ছে আপনার আহ দেখা যায় যে লাস্টে গিয়ে সিদ্ধান্ত নিল যে ব্রেইনে হচ্ছে রিয়াকশন ওভার রিয়াক্ট করে। হ্যাঁ, এবং কি অডিটরি কর্টেক্সে তেমন একটা করে না। আচ্ছা, তো এই নিয়ে বোঝা যায় যে তারা মেইনলি ব্রেইন নিয়ে ফোকাস করছে। হ্যাঁ, ব্রেইন ড্যামেজ কেন হয় বা ব্রেইনের ইয়াগুলো অ্যাক্টিভিটি নিয়ে তারা কিন্তু গবেষণা করছে। হ্যাঁ, তো তারা রিসার্চ, বিভিন্ন রিসার্চ হচ্ছে, নিউ স্টাডি গুলো কোন জায়গায় হচ্ছে, কোন অংশ নিয়ে হচ্ছে ব্রেইনের, এটা নিয়ে তারা কথা বলছে। তাহলে এইটা কিন্তু আমার আনসার হয়ে যায় যে আউটলাইনিং প্রোগ্রেস, কতটুকু প্রোগ্রেস হচ্ছে বা উন্নতি হচ্ছে ব্রেইনে যে রিসার্চ হচ্ছে এটা নিয়ে। হ্যাঁ, তো মিউজিক দিয়ে ব্রেইন নিয়ে গবেষণা কতটুকু পর্যন্ত আগাইলো, এটা নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে উপরে। হ্যাঁ, এটাই হচ্ছে রাইটার লিখছে। আচ্ছা, তারপরে যাই, এটা আমরা এখনো পাই নাই যে ডিসঅর্ডার নাকি, এটা কি কনভিন্সিং প্রুফ আছে কিনা বা এরকম কিন্তু আমরা পাই নাই। হ্যাঁ, চলেন এখানে যাই আমরা, যে সার্টেন রিয়াকশন ইন দ্য ব্রেইন, ব্রেইনে কিন্তু রিয়াকশন হয়েছে, ওভার রিয়াকশন হয়েছে এখানে। হ্যাঁ, আমরা পাইছি কিন্তু, তাহলে এটার আনসার পাইতে পারি। অফেন অ্যামিউজিয়া আর কি an inability to hear when rises and falls, না, এটা তো না। considered to be desirable, এটা তো ডিজায়ারেবল না। সার্টেন রিয়াকশন, এটা কি ডিজায়ারেবল না, এরকম কিছু নাই, বলা নাই। তারপরে কি, a result of injury to the mother, মায়ের ইনজুরির কারণে ব্রেনে ড্যামেজ হয়েছে, এরকম কোনো কথাই নাই, বাদ, এটা বাদ। আরেকটা কি, more marked that with other people, তাহলে কি বলছে যে তাদের ব্রেইনে ওভার রিয়াকশন হয়, অন্য মানুষের যেটা হয় না। হ্যাঁ, তো এই যে দেখেন, আচ্ছা, এই যে ব্রেইন কিন্তু ওভার রিয়াক্ট করে, দেয়ার ব্রেইনস ওভার রিয়াক্ট শোয়িং টুয়াইস এজ মাচ অ্যাক্টিভিটি অন দ্য রাইট সাইড অফ দ্য ব্রেইন এজ নর্মাল ব্রেইন। হ্যাঁ, তাহলে কি নর্মাল মানুষের ব্রেইনের চাইতে 2 গুণ বেশি অ্যাক্টিভিটি শো করে তাদের ব্রেইনে। হ্যাঁ, ওভার রিয়াক্ট করে। তো এটাই কিন্তু বলছে যে সাধারণ মানুষের সাথে তুলনা করা হয়েছে, যে সাধারণ মানুষের ব্রেইনের চাইতে মোর মার্কড দ্যাট উইথ আদার পিপল। তাহলে কি রিয়াকশনটা, যে ব্রেইনের যে রিয়াকশনটা, ওইটা কি আপনার বেশি প্রমিনেন্ট বা বেশি হয়, হ্যাঁ, ওভার রিয়াকশন হয় দেন আদার পিপল, অন্য মানুষের চাইতে কিন্তু বেশি রিয়াকশন হয়, এটা কিন্তু বলছে আর কি, 2 গুণ বেশি রিয়াকশন হয়। হ্যাঁ, তাহলে কি, এটা আমার আনসার। আচ্ছা, আরেকটা বাকি আছে, ইন মোস্ট কালচার্স মিউজিক্যাল অ্যাবিলিটি ইজ। আচ্ছা, তো মিউজিক্যাল অ্যাবিলিটি কি, মিউজিক্যাল অ্যাবিলিটিটা অধিকাংশ কালচারে কি, কোন মানে মোস্ট অফ দ্য কালচারে কি মিউজিক্যাল অ্যাবিলিটি, এটা আমরা পরে দেখবো, এটা কিন্তু আমরা এখনো পাই নাই। হ্যাঁ, সামনে হয়তো পাবো। আর ট্রু ফলস আমার সবগুলো বাকি আছে, মানে হচ্ছে ট্রু ফলস আমরা কিন্তু এখন পাওয়া শুরু করবো, এবং এই ট্রু ফলস কিন্তু নর্মালি সিকোয়েন্সিয়ালি আসে। হ্যাঁ, সো ইউ ক্যান এক্সপেক্ট দ্যাট দিস কোয়েশ্চেন্স উইল বি কামিং ইন অর্ডার। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আনসার গুলো কিন্তু ইন অর্ডার পেতে পারি। হ্যাঁ, এটাই আর কি আমরা দেখবো। চলেন দেখি, এটা হলো 5 নাম্বার আমার। So what does this all mean? Looking only at the research of parrots in the field of neurophysiology of music, it would appear that amusia is some sort of disorder. এটা
পেরেটস বলছে যে আপনি যদি রিসার্চের দিকে তাকান, মানে পেরেটস এর রিসার্চের দিকে তাকান ইন দ্য ফিল্ড অফ নিউরো সাইকোলজি অফ মিউজিক, ইট উড অ্যাপিয়ার দ্যাট অ্যামিউজিয়া ইজ সাম সর্ট অফ ডিসঅর্ডার। এটা মনে হতে পারে যে অ্যামিউজিয়া হচ্ছে এক ধরনের ডিসঅর্ডার। অ্যাজ এ স্টুডেন্ট অফ নিউরোবায়োলজি, হাউএভার, নিউরোবায়োলজি স্টুডেন্ট হিসেবে আমি বলতে পারি যে আই অ্যাম স্কেপটিক্যাল। আমি এটা নিয়ে সন্দিহান, আমার ডাউট আছে আসলে এটা ইজ ওয়ান সর্ট অফ ডিসঅর্ডার। এটা আমি বলতে পারছি না, এটা নিয়ে আমি সন্দিহান, হ্যাঁ আসলে ডিসঅর্ডার কিনা। তাহলে কি এইটা নিয়ে মানে কি, এটা কে বলতেছে? এটা কিন্তু আপনার রাইটার বলতেছে যে আমি একজন নিউরোসাইকোলজিস্ট, নিউরোবায়োলজি স্টুডেন্ট। আমি নিজে যে এই পেরেটস এর রিসার্চটা পড়ছি, এবং কি আমার মনে হয়েছে যে আসলে এটা সন্দেহ আছে যে আসলে কি অ্যামিউজিয়াটা একটা ডিসঅর্ডার, এটা একটা সমস্যা, প্রবলেম, এটা আমরা বলতে পারি। এটা নিয়ে আমি স্কেপটিক্যাল। স্কেপটিক্যাল মানে হচ্ছে সন্দিহান, হ্যাঁ। আচ্ছা, তাহলে চলেন, এখানে আমার একটা কিন্তু অপশন ছিল, এই যে Perrett's research suggesting that amusia is a disorder is convincing. পেরেটস এর যে রিসার্চ হয়েছে এটা কনভিন্সিং, হ্যাঁ সবাই মেনে নিবে, কনভিন্স হবে এরকম। কিন্তু ওই যে রাইটার তো নিজেই কনভিন্স না, সে বলতেছে যে এটা নিয়ে আমি সন্দিহান, আমি পুরোপুরি শিওর না যে আসলে এটাকে ডিসঅর্ডার বলা যায় কিনা। মানে কি, এটা কিন্তু আমার মিললো না। রাইটার নিজে সন্দিহান, স্কেপটিক্যাল, সে সে কিন্তু কনভিন্স হয় নাই, হ্যাঁ। তো তাহলে সবাই কিন্তু, এটা কিন্তু কনভিন্সিং রিসার্চ ছিল না। অ্যামিউজিয়াকে ডিসঅর্ডার বলাটা এটা কনভিন্সিং না, মানে কি এটা ফলস, মানে নো আর কি। বুঝতে পারলেন? নো। আচ্ছা, তারপর বলছে পিপল উইথ মিউজিক্যাল অ্যাবিলিটি আর হ্যাপিয়ার দেন দোজ উইথ দিস অ্যাবিলিটি উইদাউট দিস অ্যাবিলিটি। তাহলে কি, যাদের মিউজিক্যাল অ্যাবিলিটি আছে, গান শুনতে পারে, বুঝতে পারে, গান গাইতে পারে, তারা হ্যাপিয়ার, তারা নাকি বেশি সুখে আছে দেন দোজ উইদাউট দিস অ্যাবিলিটি। যারা কানে শুনতে পারে না গান, তারা নাকি দুঃখে আছে, আর যারা মিউজিক শুনতে পারে ভালো, হ্যাঁ, তারা নাকি হ্যাপিয়ার। এটা আমরা দেখবো পরে। হুম, আচ্ছা। Certainly, the studies by parents have found significant differences between the brains of so-called musics and normal brains are legitimate. এটা নিয়ে ব্যাখ্যা করছে যে আসলে আমি সন্দিহান, যদিও এটা নিয়ে আসলে যেসব ব্যাখ্যা আছে এগুলো legitimate, হ্যাঁ। কিন্তু the most important question now becomes one of normality, even trait from skin color to intelligence of to modes against quantum continuum. There is great idea of variation from one extreme to other. Just because we recognize the basic musical ability is something that the vast majority of people have. Hmm. This does not mean the lack of it is abnormal. মানে বলছে যে কোন একটা কিছু থাকা, মানে অধিকাংশ ভাস্ট মেজরিটি অফ পিপল আর আছে দেখেই, আর দু একটা মানুষের নাই দেখে আপনি অ্যাবনর্মাল বলে দিবেন তাদেরকে, বা ডিসঅর্ডার বলে দিবেন, তাদের একটা সমস্যা বলে দিবেন, এটা আসলে তো ঠিক না, হ্যাঁ? এটা আর কি রাইটার যুক্তি প্রদর্শন করছে, হ্যাঁ। আচ্ছা, ওইটা নিয়ে কথা বলছে। তাহলে এই প্যাসেজ আমার এখানে শেষ, আমাদের এখানে কিন্তু কোশ্চেন আর পাইলাম না, হ্যাঁ। তাহলে আমার নতুন প্যাসেজ শুরু হচ্ছে এখানে, প্যারাগ্রাফ। What makes an amusing worse off than a musical prodigy? Musical ability is culturally valued. এই যে দেখেন কালচার চলে আসছে আমার, ওই যে সেন্টেন্স কমপ্লিশনের লাস্ট ইয়ারটা মনে হয় কালচার নিয়েছিল। এই যে in most cultures musical ability is, মিউজিক্যাল এবিলিটি কি অধিকাংশ কালচারে ধরা হয়, মিউজিক্যাল এবিলিটি ইজ কালচারালি ভ্যালুড, ভ্যালু দেওয়া হয়, হ্যাঁ, and may have been a factor in survival at one point in human history. তাহলে কি, যেটা হচ্ছে ফ্যাক্টর ইন সার্ভাইভাল, মানুষের বেঁচে থাকার জন্য একটা ফ্যাক্টর হিসেবে গণ্য করা হয়। মানুষের হিউম্যান হিস্ট্রিতে, মানব জাতির ইতিহাসে এটাকে একসময় খুব গুরুত্ব দেওয়া হতো আর কি, ভ্যালু দেওয়া হতো, হ্যাঁ। বাট ইট ডাজ নট সিম লাইকলি দ্যাট ইট ইজ বিং সিলেক্টেড ফর অ্যান ইভলিউশনারি স্কেল এনি লঙ্গার। তাহলে কি, এখন কিন্তু ওই ইতিহাস ঘাইটা লাভ নাই, এখন আপনার দেখা যায় যে ওই আপনার ইভলিউশনারি স্কেলে, বা যদি আমরা অতীত ঘাটাঘাটি করি মানুষের বংশ বা আহ, ইয়া নিয়ে, বংশ পরিচয় নিয়ে বা বংশ পরম্পরায়, দেখা যায় যে মিউজিক নিয়ে খুব একটা কিন্তু মাতামাতি নাই বা গুরুত্ব খুব একটা দেওয়া হয় না, হ্যাঁ। Darwin believed that music was adaptive as a way of finding a mate. তাহলে কি,
উনি বলতেছিল যে একজন সঙ্গী খোঁজার ক্ষেত্রে মিউজিক হেল্প করতে পারে, বাট হু নিডস টু বি এবল টু সিং টু ফাইন্ড এ পার্টনার ইন অ্যান এজ when it is possible to express your emotions through a song on your iPod। পরে রাইটার বলছে যে তাহলে ডারউইন বলছিল যে পার্টনার খোঁজার ক্ষেত্রে, হ্যাঁ, মেট খোঁজার ক্ষেত্রে হয়তো মিউজিক কাজে লাগতে পারে। তাহলে এই যুগে এসে যাদের নাকি আইপড আছে তারা তো গান হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়াতে পাঠাইতে পারে, তারা কেন এই গান নিজে গাবে? তাদের তো নিজের গান গাওয়ার দরকার নেই, এটা বলছে রাইটার, যুক্তি দিছে আর কি। ওকে, কালচার রিলেটেড কিন্তু বললো যে আগে হিউম্যান হিস্ট্রিতে খুব গুরুত্ব দেওয়া হতো, কিন্তু এখন আর তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। হ্যাঁ, এবং কি ডারউইন বলেছিল যে সঙ্গী খোঁজার ক্ষেত্রে ইউজ হয় মিউজিক, কিন্তু আজকাল কিন্তু এইসব ধ্যান ধারণা নাই, মানুষ এখন গান শোনার জন্য আইপড আছে। হ্যাঁ, এটা বলছে আর কি। চলেন, এখানে বলছে কি, ইন মোস্ট কালচার্স মিউজিক্যাল অ্যাবিলিটি ইজ an inability to hear when spoken language rises and falls। spoken language নিয়ে কথা নাই, considered to be desirable। এই যে দেখেন, অধিকাংশ কালচারে মিউজিক্যাল অ্যাবিলিটিকে কি ভ্যালু দেওয়া হতো, ভ্যালুয়েবল ভাবা হতো, উপরে বলা আছে। মানে কি, এটাকে ডিজাইরেবল হিসেবে ইয়া করা হতো, পছন্দ করতো মানুষ। হ্যাঁ, আগে ভ্যালু দিত খুব, এটাই বলছে আপনাকে যে কনসিডার টু বি ডিজাইরেবল। হ্যাঁ, এবং কি আপনি যদি অন্য অপশনও মেলান দেখেন ক্রস চেক করার জন্য, অ্যাসোসিয়েটেড উইথ ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার সাথে অ্যাসোসিয়েটেড বা লিঙ্কড, এরকম কোনো কথা কিন্তু এই মেসেজে নাই। হ্যাঁ, তাহলে আমার আনসার এটা বি। ওকে, তাহলে আমার সবগুলো সেন্টেন্স কমপ্লিশন কিন্তু শেষ, এখন আমার শুধু ট্রু ফলস নিয়ে মাথা ব্যথা। আচ্ছা, আমি এটা কি কি ছিল, মিউজিক্যাল পিপল উইথ মিউজিক্যাল অ্যাবিলিটি আর হ্যাপিয়ার দেন দোজ উইদাউট দিস অ্যাবিলিটি। মিউজিক্যাল অ্যাবিলিটি যাদের আছে তারা হচ্ছে সুখে আছে। হ্যাঁ, এরকম কথাবার্তা কিন্তু আমরা দেখি নাই। হ্যাঁ, এরকম কথাবার্তা আমরা দেখছি না। আমার মোটামুটি লাস্ট প্যাসেজে আমি প্যারাগ্রাফে চলে আসছি, কিন্তু আমি কিন্তু মানে মিউজিক্যাল এবিলিটি যাদের আছে তারা সুখে থাকে এরকম কোনো কথাবার্তা আমরা পাই নাই। হ্যাঁ, ধরে নেওয়া যায় ওটা নট গিভেন হবে, তারপরও আমরা যদি পাই তাহলে আমরা দেখবো। হ্যাঁ, আপনি এটা রাখেন। আর পরের অপশনটা কি, ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু কনসিডার অ্যামিউজিয়া অ্যাজ রিয়েল ডিসঅর্ডার। তাহলে কি রিয়েল ডিসঅর্ডার হিসেবে কিন্তু অ্যামিউজিয়াকে আপনার কনসিডার করাটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা ঠিক না। হ্যাঁ, আচ্ছা, এই তথ্যটা আমরা কিন্তু একটু আগে মনে হয় পাইছিলাম ইয়াতে, এই যে দেখেন, এই যে অ্যাবনর্মাল। হ্যাঁ, যেটা ব্যাখ্যা করলাম আপনাদের, যে জাস্ট বিকজ উই রিকগনাইজ দ্য বেসিক মিউজিক্যাল অ্যাবিলিটি ইজ সামথিং দ্যাট ভাস্ট মেজরিটি অফ পিপল হ্যাভ, ইট ডাজন্ট মিন দ্য ল্যাক অফ ইট ইজ অ্যাবনর্মাল। মানে রাইটার বলতেছে যে অধিকাংশ মানুষের মিউজিক্যাল অ্যাবিলিটি আছে, গান শুনতে পারে, গান গাইতে পারে, দেখেই সবারই গান গাইতে হবে বা শুনতে হবে এরকম তো না। এখন 2-4 জন যারা আছে সমাজে যারা নাকি গান ভালো শুনতে পায় না বা গান ভালো গাইতে পারে না, তাদেরকে আমরা অ্যাবনর্মাল বলবো? এটার কোনো আপনার যৌক্তিকতা নাই, এটা বলছে। হ্যাঁ, তাহলে আমার এখানে কিন্তু তথ্য মিলে যে ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে অযৌক্তিক টু কনসিডার অ্যামিউজিয়া অ্যাজ রিয়েল ডিসঅর্ডার। মানে কি, অ্যামিউজিয়াকে রিয়েল ডিসঅর্ডার হিসেবে বা প্রবলেম হিসেবে, হ্যাঁ, ডিফেক্ট হিসেবে ধরাটা কি ঠিক না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা এটা কিন্তু ওই যে তথ্য আমার কি মিলে গেল। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমার ট্রু, মানে হচ্ছে ইয়েস। হ্যাঁ, আর আমি দেখেন এটা কিন্তু হোল্ড রাখছিলাম যে তথ্য পাই কিনা দেখি, যেহেতু আমার এটার আনসার চলে আসছে। আর ট্রু ফলস নর্মালি যেহেতু সিকোয়েন্সিয়ালি আসে, হ্যাঁ, ইন অর্ডার আসে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার এটা যেহেতু পাইনি আমি, মানে কি নট গিভেন, এটা তথ্য থাকবে না, যেহেতু পরেরটার আনসার চলে আসছে, মাঝে তথ্য পাইনি আমরা, মানে এখন আপনি বলতে পারেন এটা নট গিভেন। হ্যাঁ, ওকে, লাস্ট আমার একটা বাকি, বলছে যে পিপল উইথ অ্যামিউজিয়া অফেন হ্যাভ ব্যাড হ্যান্ড রাইটিং। আসলেই কি হ্যান্ড রাইটিং খারাপ তাদের? এটা আমরা দেখব, এটুক বাকি পড়ি, আমরা পড়লে আমরা ধরতে পারবো যে আসলে ব্যাড হ্যান্ড রাইটিং কিনা। While the idea of amusia is interesting, it seems to be just one end of continuum of innate musical ability. Comparing the disorder to learning disorders like a specific language impairment seems to be going too far. এই ডিসঅর্ডারকে আপনি যদি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্টের সাথে, ল্যাঙ্গুয়েজ যারা ভালো বলতে পারে না বা সমস্যা আছে, ইম্পেয়ারমেন্ট আছে, তাদের সাথে তুলনা করেন, এটা কিন্তু অনেক দূরের ব্যাপার। হ্যাঁ, বা অনেক ডিফারেন্স। বিফোর অ্যামিউজিয়া ক্যান বি ডিক্লেয়ার্ড আ ডিসএবিলিটি,
Further research must be done to determine whether lack of musical ability is actually detrimental in any way. তাহলে বলছে যে আপনি অ্যামিউজিয়াকে একটা ডিসএবিলিটি বলার আগে আগে হচ্ছে রিসার্চ হোক এটা নিয়ে যে whether lack of musical ability is actually detrimental in any way. মিউজিক্যাল এবিলিটি বা গান যারা শুনতে পারে না, যাদের ল্যাক অফ মিউজিক্যাল এবিলিটি আছে, তাদের আসলে এটা কি আসলে ডেট্রিমেন্টাল কিনা, কোনো ক্ষতিকর কিনা, হার্মফুল কিনা কোনো দিক থেকে। যদি হার্মফুল না হয় তাহলে যারা কানে শুনতে পারে না, গান ভালো শুনতে পারে না, থাকুক, তারা ওইভাবে থাকুক, এটা বলছে আর কি। হ্যাঁ, আর যদি এটা ডেট্রিমেন্টাল হয়, ক্ষতিকর হয়, যে গান শুনতেই হবে, না হলে আপনার ক্ষতি হবে, সেক্ষেত্রে আপনি ডিসএবিলিটি বা ইম্পেয়ারমেন্ট বলতে পারেন। হ্যাঁ, if no disadvantages can be found to having amusia, then it is no more a disability. যদি এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা, হার্মফুল সাইড ইফেক্ট না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এটাকে কি ডিসএবিলিটি বলতে পারবেন না। বুঝলেন? কোনো কিছুকে যখন ডিসএবিলিটি বলা হয় বা অক্ষমতা বলা হয় বা আপনার সমস্যা বলা হয়, হ্যাঁ, তখন আপনার কিন্তু যৌক্তিকতা থাকা লাগবে। আপনার কাছে একটা জিনিস কোনো ইয়া আছে দেখে, স্কিল আছে দেখে, আরেকজন পারে না দেখে আপনি বললেন যে ওর তো এটা তো ডিফেক্ট, এটা তো সমস্যা, এটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, এটা রাইটার বলছে আর কি। হ্যাভিং পোর ফ্যাশন সেন্স অর ব্যাড হ্যান্ডরাইটিং, তাহলে কি বলছে এটা একটু পড়ি আবার, যে ইফ নো ডিসঅ্যাডভান্টেজেস ক্যান বি ফাউন্ড অফ হ্যাভিং অ্যামিউজিয়া, অ্যামিউজিয়ার যদি কোনো হার্মফুল দিক বা ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা না থাকে, দেন ইট ইজ নো মোর ডিসএবিলিটি, এটাকে ডিসএবিলিটি বলা যাবে না বা এটা আসলে ডিসএবিলিটি না, দেন হ্যাভিং পোর ফ্যাশন সেন্স অর ব্যাড হ্যান্ড রাইটিং। তাহলে কি, যে যাদের পোর ফ্যাশন সেন্স আছে, ব্যাড হ্যান্ড রাইটিং আছে, তাদেরকেও তো তাহলে ডিসএবিলিটি বলা উচিত, এরকম আর কি বুঝাইছে, তুলনা দিছে আর কি সে। তাহলে এখানে কি বলছে, পিপল উইথ অ্যামিউজিয়া অফেন হ্যাভ ব্যাড হ্যান্ড রাইটিং, এরকম কিন্তু বলা নেই যে অ্যামিউজিয়া পেশেন্টদের ব্যাড হ্যান্ড রাইটিং আছে, এরকম বলে নাই, তুলনা দেওয়ার জন্য ওই যেটা বলতেছিলাম। হ্যাঁ, তাহলে কি এই তথ্যটা নাই, নট গিভেন। হ্যাঁ, দেখেন, আহ খুব বেশি কঠিন না, ছোট্ট একটা প্যাসেজ। হ্যাঁ, আপনারা যদি একটু ফাস্ট রিডিং করেন, স্কিমিং করেন এবং কি খুব দ্রুত একটু খোঁজেন, তাহলে দেখবেন যে ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, কয়েকটা প্যারাগ্রাফের মধ্যেই দেখেন সবগুলো মোটামুটি আনসার আছে। লাস্ট প্যারাগ্রাফে কিন্তু আমরা আনসার পাই নাই কোনো। হ্যাঁ, শুধু নট গিভেন এই যেটা ব্যাড হ্যান্ড রাইটিং এ পাইলাম, আর বাকি সবই কিন্তু উপরে আছে। হ্যাঁ, এখানে একটা আনসার, তারপর আহ এখানে একটা কালচারাল ভ্যালু নিয়ে একটা আনসার ছিল, আপনি কালচার নিয়ে এই জায়গায় এই জায়গায় শুধু আছে কথাবার্তা, বাকি কোনো পুরা প্যাসেজে কিন্তু কালচার নিয়ে কোনো কথাবার্তা নাই, তাহলে এই আনসারটা এখানেই পাবেন। হ্যাঁ, তো এইভাবে খুঁজবেন আপনারা, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। 3 তারিখে যে ভাই পরীক্ষা দিলেন, উনি হচ্ছে আমার পরিচিত আর কি, কিন্তু উনি জানতেন না যে আমি রিডিং ক্লাস করাই। প্লাস লাস্টে গিয়ে একদম আমি একটু দেখাই দিছিলাম তাকে যে এইভাবে সবগুলো কোয়েশ্চেন টাইপ একসাথে সলভ করবেন, এবং কি সে মেইন এক্সামে কয়েকদিন প্র্যাকটিসের পর, 5-7 দিন প্র্যাকটিসের পর মেইন এক্সামে ওইটা সে অ্যাপ্লাই করছে, তার কিন্তু পরীক্ষা আল্লাহর রহমতে ভালো হয়েছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা যত প্র্যাকটিসে আনবেন, ইনশাল্লাহ দেখবেন যে সবগুলো কোয়েশ্চেন একসাথে আপনি আনসার করতে পারবেন। হ্যাঁ, এট এ টাইম বিভিন্ন কোয়েশ্চেন টাইপ সলভ হয়ে যাবে, আপনার বারবার পড়তে হবে না একই প্যাসেজ। এই হলো বিষয়। আপনাদের কোয়েশ্চেন থাকলে বলেন।